সবাই লেখো একটু কষ্ট করে। A cricketer hits a ball with 7 meter per second velocity with 7 meter per second velocity at an angle of 30 degree Celsius. এই ডিগ্রি সেলসিয়াস বলে 30 ডিগ্রি, দেখেছো? দিস ইজ হোয়াট আই মিন, যে আমার যা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এনিওয়েজ 30 ডিগ্রিজ। A fielder is located 60 meters away from the cricketer. আমার পাওয়ার ব্যাংক পড়েছে, বাট এনিওয়েজ কত বলেছি? হ্যাঁ, 60 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য ক্রিকেটার, রাইট? আচ্ছা, ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য ফিল্ডার at which he would be able to catch out the cricketer. Calculate the velocity of the fielder at which he will catch out, but he would catch out the cricketer. Cricketer. কোয়েশ্চেনটা লেখা হয়েছে, এটা হচ্ছে একটু স্ট্রেট ফরওয়ার্ড না এমন একটা প্রজেক্টাইলের কোয়েশ্চেন, ঠিক আছে ইফাত? কি বলছি শুনেছো? আমাদের কাছে সবাই একটু নোটিস করো, আমরা বলছি যে আমাদের কাছে একজন ক্রিকেটার আছে, হি ইজ হিটিং আ বল, রাইট? সো আমি কি অ্যাজিউম করে নিতে পারি যে দিস ইজ মাই গ্রাউন্ড, যেই গ্রাউন্ডে ক্রিকেট খেলা হইতেছে? এই হচ্ছে আমাদের ক্রিকেটারের পজিশন, আর এই হচ্ছে আমাদের ফিল্ডারের পজিশন। বিটুইন দ্য ক্রিকেটার অ্যান্ড ফিল্ডার ইজ আ 60 মিটার ডিস্টেন্স লাইন, তাই বুঝছো না কোয়েশ্চেনে? আচ্ছা, গেল। এই যে 60 মিটার্স অফ মানে স্পেস আছে, এই 60 মিটার অফ স্পেসের কাজটা একটু পরে আসবে। ফর নাও আমরা যেহেতু ক্যাচ আউট করতে চাইতেছে ফিল্ডার ক্রিকেটারকে, সো আই নিড টু ফাইন্ড আউট দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য ক্রিকেট বল, রাইট? ক্রিকেট বল যেখানে যাবে আমার ফিল্ডারকে ওইখানে দৌড়ায় যেতে হবে, নট দি আদার ওয়ে অ্যারাউন্ড, তাই তো? সো এই জন্য আমরা ক্রিকেট বলটাকে নিয়ে যদি চিন্তা করি, ক্রিকেটারের পজিশন থেকে আমাদের যে ক্রিকেট বলটা আছে বলা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে রিলিজড হয়েছে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি। আমি কি এই ক্রিকেট বলটাকে একটা প্রজেক্টাইল কনসিডার করে তার টোটাল রেঞ্জ কত বের করতে পারবো? তোমাদের কারো কি প্রজেক্টাইলের রেঞ্জের ভেলোসিটি মানে ফর্মুলাটা মনে আছে? কি ছিল? আচ্ছা, রেঞ্জ, আচ্ছা ধরো, শোনো শোনো, ধরো রেঞ্জের মানে ফর্মুলা তুমি ভুলে গেছো পরীক্ষায়, মান থাকা দেখো। ধরো তুমি রেঞ্জের ইকুয়েশন ভুলে গেছো, বাট তুমি এইটুকু জানো রেঞ্জ ক্যালকুলেট করার জন্য তোমার হচ্ছে এক্স এক্সিস এর কনস্ট্যান্ট ভেলোসিটি লাগবে। তোমার যে প্রজেক্টাইলটা ফ্লাই করতেছে তার এক্স এক্সিস অ্যালং যে প্রজেক্ট মানে ভেলোসিটি আছে সেটাকে আমি ভি এক্স বলতেছি, কারেক্ট? এই ভি এক্স এর ভ্যালুটা জানা লাগবে, অ্যান্ড সে কতটুকু টাইম ধরে সামনে আগাইছে ওই টাইমটুকু জানা থাকবে, তাই না? যেই টাইমকে আমি টাইম অফ ফ্লাইট বলতে পারি। আচ্ছা, এখন ভি এক্স এর ভ্যালু হচ্ছে কত? ভি নট কজ থিটা বলতে পারি। অ্যান্ড তার প্রজেক্টাইল যে ফ্লাই করবে তার টোটাল টাইম অফ ফ্লাইটটা যদি আমি ধরো মনে করো এরকম হইলো কথার কথা, সে ফর এক্সাম্পল, তাহলে এই টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করার জন্য জানি 2 ভি নট সাইন থিটা বাই জি। বুঝতে পারতেছি কেন এখন এই প্রশ্ন যদি করো যে ভাইয়া কেন উপরে 2 ভি নট আসলো, 2 তো আসছে কারণ ওঠার সময় নামার সময় এক, আর ভি নট সাইন থিটা এই জন্য আসছে বিকজ তুমি যদি খেয়াল করো টাইম অফ ফ্লাইট আসলে ডিপেন্ড করে ওয়াই অ্যাক্সিসে সে কতক্ষণে গ্রাউন্ড থেকে আবার গ্রাউন্ডে ফেরত আসে তার উপর। সো ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটির উপর, আর কোনো কিছুর উপর কিন্তু টাইম অফ ফ্লাইট ডিপেন্ড করবে না, রাইট? টাইম অফ ফ্লাইট বলতে আমরা বুঝি যতক্ষণ পর্যন্ত সে গ্রাউন্ডের কন্ট্যাক্টলেস সিচুয়েশনে
আছে বা থাকে। সো কতক্ষণ থাকবে? যতক্ষণ ওর y কম্পোনেন্ট থাকবে উপরের দিকে, ততক্ষণ বা নিচে মানে সোজা কথা, y এক্সিসে ভেলোসিটি আছে মানে ওর টাইম অফ ফ্লাইটে আছে, y এক্সিসে ভেলোসিটি নাই মানে ও ফ্লাই করতেছে না। ক্যান উই অ্যাজিউম দ্যাট? ওকে, সো দিস ইজ ওয়াই টি এর ভ্যালুতে 2 ভি নট সাইন থিটা জি আসবে। এখন তুমি যদি দুইটা মিলাই দাও, ভি নট কি? ভি নট স্কোয়ার হয় 2 ভি নট মানে 2 কস থিটা সাইন থিটা মিলে সাইন 2 থিটা হয় না? আর নিচে কি থাকে আমাদের জন্য? সবসময় যে ফর্মুলা মনে থাকবে মুখস্থ থাকবে এরকম না। স্পেশালি এই প্রথম দিকে যখন তুমি মাত্র শিখতেছো প্রজেক্টাইল, এটা থাকাটা অস্বাভাবিক, বুঝতে পারছো? বাট সবাই পরীক্ষায় সময় বেশি লাগায় দেয় বা সময় মানে ভুল করে এই কারণে, কারণ আমরা যে ফর্মুলাটা মনে রাখতে চাই। পরীক্ষায় ফর্মুলা মনে না আসলে মনে করার দরকার নাই। আমরা তো ইকুয়েশনস অফ মোশন সবাই পারি, ভেক্টর রেজলিউশন সবাই পারি, রাইট? বাকিটুকু কনটেক্সচুয়ালি চিন্তা করলে হয়ে যাবে। এনিওয়েজ, সো এখান থেকে প্রথম কাজ হচ্ছে আমার এই টাইম, সরি টাইম অফ ফ্লাইট বলে, প্রথমে রেঞ্জ বের করা। রেঞ্জটা কেন বের করা? কারণ যেহেতু ক্যাচ আউট করতে চাইতেছে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে আমার বলটা যেখানে গিয়ে ল্যান্ড করবে সেইখানে গিয়ে আমার যে ফিল্ডার আছে, হি উইল রান টুয়ার্ডস দ্যাট প্লেস টু ক্যাচ, মানে ক্যাচ আউট দ্য গাই। আমি বুঝাতে পারছি? সো প্রথম কন্ডিশন হচ্ছে আমার আর এর ভ্যালু বের করা, এই রেঞ্জের ভ্যালু বের করা। তাহলে আর ইকুয়ালস টু, আমি আবার ফর্মুলা লিখি, কি বললাম? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। একটা জিনিস মনে রাখবা, যখন তোমার পরীক্ষার হলে প্রশ্নে জি এর ভ্যালু কত বলবে না, কি জি এর ভ্যালু কত ইউজ করবো আমরা? 9.81 অবশ্যই দরকার, কারণ জি এর যে আইডিয়াল ভ্যালু, জি এর আইডিয়াল ভ্যালুটা কত? 45 ডিগ্রি ল্যাটিটিউডে এটা হচ্ছে জি এর আইডিয়াল ভ্যালু 9.80665। সো আমি যদি মানে লাস্টের সিক্সটাকে উঠাই দেই, মানে অ্যাটলিস্ট মানে পয়েন্টের পরে দুইটা পজিশন রাখাটা বেটার যখন তোমাকে কোয়েশ্চেনে কিছু বলে দেয় নাই। এখানে আবার আরো একটা কথা আছে, যতক্ষণ তুমি এইচএসসি পরীক্ষা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত 9.81, যখনই তুমি অ্যাডমিশন টেস্টে চলে যাচ্ছ এবং তোমার কাছে ক্যালকুলেটর নাই এবং তোমাকে জি বলে দেয় নাই, তুমি জি 10ও ধরতে পারবা, তুমি জি 9.8ও ধরতে পারবা। 9 ধরতে পারবা না, বাট 10ও ধরতে পারবা, 9.8ও ধরতে পারবা। আমি বুঝাতে পারছি? কারণ তোমাকে জি বলে দেয় নাই ফার্স্ট অফ অল, এবং তোমার কাছে ক্যালকুলেটর নাই। মানে ঢাকা ভার্সিটি রিটেন পরীক্ষাগুলো বা খুলনা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষাগুলোর জন্য ইউ ক্যান ডু দ্যাস ইফ ইউ ওয়ান্ট। আর বুয়েট অ্যাডমিশন টেস্টে অনেক সময় জি এর ভ্যালু, মানে মোস্টলি বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এগুলো স্পেসিফাই করে দেয় যে জি এর এই মানটা ইউজ করো বা পাই এর মান এতটুকু পর্যন্ত ইউজ করে, এগুলো সাধারণত ইনস্ট্রাকশন দিয়ে দেয়। বাট জি এর ব্যাপারে আমি এটা এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা আমি বলছি না এটা কোনো একটা কি বলবো মহাভারত। কেউ যদি জি এর ভ্যালু 9.8 ইউজ করে তাতেও তার অঙ্ক কেটে দেওয়ার কোনো জায়গা নাই। কিন্তু এটা আমার আমার পড়ানো এক্সপিরিয়েন্স থেকে দেখছি, অনেক সময় যখন এমসিকিউতে আসে দশমিকের পরে 3-4 ঘর পর্যন্ত নাম্বার থাকে অপশনসে। সো 9.8 দেওয়ার পর আর 9.81 দেওয়ার পর ক্যালকুলেশন করে দেখো, তুমি একটু দুই একটা ঘর বেশি পাবা। সো তখন তুমি একটু বেটার গেস করতে পারবা যে কোনটা ওই অ্যান্সারটার জন্য পারফেক্ট। বুঝাতে পারছি? পুরোটা তোমার জন্য বলতেছি। ওকে, এনিওয়ে, সো এখন একটু কষ্ট করে আমাকে যদি ক্যালকুলেট করে দাও, ভি নট স্কোয়ার মানে হচ্ছে কত? কত আসছে? 7 স্কোয়ার বসায় সাইন 60 বসায় ডিভাইডেড বাই 9.8, দেখো তো। তাই আসছে? তাহলে একটা কাজ করো, কোয়েশ্চেনে ভেলোসিটিটাকে 17 করে দাও। বেশি ছোট হয়ে গেছে, এত দূরে জীবনেও ফিল্ডার দৌড়ে আসতে পারবে না। হুম, দেখো 17 করে কত আসে, তখন দেখবে 60। এই তো সাবাস, 55 পয়েন্ট, না 25, তাও ঠিক আছে। 25.5, 9.81 কিন্তু নিচে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। 25.53, এটা কত মিটার? এটা হচ্ছে রেঞ্জ, তাই না? তার মানে আমি যদি একটু প্রিভিয়াস ফিগারটা দেখি, প্রিভিয়াস ফিগার আমি একটু ভুল আঁকছি। সেটা হচ্ছে আমার প্রজেক্টাইলটা যেখান থেকে মারা হয়েছে সেটা আসলে অনেক কাছে এসে পড়বে, তাই না? 60 মিটার ডিস্টেন্সে তো ফিল্ডার আছে, কিন্তু বলটা পড়তেছে হচ্ছে কতটুকু আরো কাছে, দ্যাট মিনস এইটুকু হচ্ছে 25.53। আমি কি তাহলে রেস্ট অফ দ্য জায়গা 60 মাইনাস 25.53, এই জায়গাটাকে ফিল্ডারকে দৌড়ে আসতে হবে না?
তাহলে দ্য ডিস্টেন্স দ্যাট দ্য ফিল্ডার নিডস টু ক্রস, এটাকে এস বললাম, এস ইকুয়ালস টু 60 মাইনাস 25.53 বলা যায়। এখন একটা জিনিস বুঝো, ক্যাচ আউট করতে বলছে না? হুম, বলটা মাটিতে পড়ার পর ধরবে না আগে ধরবে? বাট অ্যাট দ্য ভেরি লিস্ট যেই মোমেন্টে মাটিতে পড়বে সেই মোমেন্টেই হাত দিয়ে ফেলবে, অ্যাট লিস্ট। এর আগে ধরলে তো ধরলই, কিন্তু এর পরে হইলে হবে না। আমি কি তাহলে বলতে পারি যেই মোমেন্টে এই বলটা, একটু গ্রাফে দেখো, এই বলটা যেই মোমেন্টে এই পয়েন্টে আসতেছে, লোকটাকেও সেই মোমেন্টেই একই জায়গায় এসে দাঁড়াইতে হবে, বলা যায়? তাহলে বলটা এখান থেকে এখানে উঠে আসার জন্য কতটুকু টাইম পাইছে, টাইম অফ ফ্লাইট? আমি কি বলতে পারি এটা টাইম অফ ফ্লাইট ক্যালকুলেট করার পর ওই টাইম অফ ফ্লাইটের মধ্যে সেই এফ জায়গা থেকে ওকে লেটস সে এ জায়গায় এসে বলটাকে ক্যাচ করতে হবে, মানে মিনিমাম সে ম্যাক্সিমাম এতটুকু টাইম পাবে, বলা যায়? ওকে, তাহলে আমার the time necessary is the time of flight to v naught sin theta divided by g, বা 17 into 2 মানে কত, 7 দুগুণে 14, 34 তাই না? 34 sin কত, 60 না 30, 30 divided by 9.8, দেখো তো কত আসে। কি গুড় দিয়ে চা বানাইছে, মনে হচ্ছে গুড়ের চা, গুড়ের কফি। 1 পয়েন্ট, তাহলে তার প্রজেক্টাইলের টাইম অফ ফ্লাইট হচ্ছে, আরে পার সেকেন্ড কেন দিছি, 1.73 সেকেন্ড, বলা যায়? বলা যায়। সুতরাং দ্য ভেলোসিটি অফ দ্য ফিল্ডার, দ্যাট ইজ নেসেসিটি, আমি বলতে পারি ভিএফ ইজ ইকুয়ালস টু এস বাই টি, বা 60 মাইনাস 25.53 ডিভাইডেড বাই 1.73, দেখো তো কত আসে। একটা ইম্পসিবল ভ্যালু আসার কথা। স্বাভাবিক। কত? দুনিয়ার সব থেকে ফাস্টেস্ট ম্যান উসাইন বোল্টের ভেলোসিটি হচ্ছে 9.9 মিটার পার সেকেন্ড। উসাইন বোল্টও যদি দৌড় দিত, সে ক্যাচ আউট করতে পারতো না, গিভেন দ্যাট একজনই ফিল্ডার আর একজনই ক্রিকেটার। মাল্টিপল থাকলে নিশ্চয়ই কাছাকাছি কেউ আছে, ওই দৌড় দৌড় দিত, বাট ইউ গেট দি পয়েন্ট রাইট? কোনো কনফিউশন আছে? 19.9 মিটার পার সেকেন্ড অর 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এই অঙ্কটা, ধরো কথার কথা, উচ্চতর দক্ষ মানে ডি এর জন্য আসছে এই ম্যাথটা, আমি কি একটা অ্যাডিশনাল লাইন বলতে পারি না, সিন্স দিস ভ্যালু ইজ very much high than the normal velocity of a person to run, the fielder will never be able to catch out the cricketer? এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, will the fielder be able to catch out the cricketer? বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এখন এই পুরো জিনিসটা একটু দেখো, এটা কিন্তু খুব একটা ডিফারেন্ট ম্যাথ না। তোমাদেরকে আমি ওই যে বাঘ আর হরিণের একটা অঙ্ক করাইছি না, এটা কি এক্স্যাক্টলি সেম ম্যাথ না? ইটস জাস্ট বাঘ আর হরিণ দুইজন সরাসরি সোজাসুজি দৌড়ায়, আর এখানে দুইজন অপোজিট দিকে আসছে, একজন ফিল্ডার সোজা দৌড়াইছে আর ওই অবজেক্টটা প্রজেক্টাইল হিসেবে পড়ছে। আমি বুঝাতে পারছি? এরকম অনেক সময় প্রবলেম দিবে যে a monkey is falling from a tree and someone is aiming a gun at the monkey. So as soon as the hunter fires the shot, the monkey leaves his hand from the tree branch. So monkey free fall করতেছে আর এই পাশ থেকে গুলি যাইতেছে। এক্স্যাক্টলি, দিস ইজ, এটাই তো নিয়ম। ফিজিক্স তো ফিজিক্যাল ওয়ার্ল্ডের আন্ডারস্ট্যান্ডিং কে টেস্ট করে, তাই না? এটাই করবে এখানে, এরকম টাইপের ক্ষেত্রে রেঞ্জ বের করবো, ঠিক আছে? আর একটা কোয়েশ্চেন লেখো একটু কষ্ট করে। এরোপ্লেন, মাহিন ভাই বুঝতে পারছিস? ওকে, an aeroplane is moving, an aeroplane is moving horizontally, হুম, আচ্ছা নট মুভিং বলিস না, aeroplane is flying, না মুভিং এন্ড ফ্লাইং মধ্যে ডিফারেন্স আছে। ও তো টারম্যাকেও মুভ করতে পারে, তাই না? পজিশন নিচ্ছে টেক অফের জন্য, ওটাও তো মুভমেন্ট। আর an aeroplane is flying horizontally, ওটা করে দে, flying with a constant altitude of
constant altitude of 900 meters. 900 meters. The velocity of if the velocity of the airplane is 100 meters per second, then calculate the final velocity of a bomb dropped from said airplane. Calculate the final velocity of a bomb dropped from the airplane. এটা একটু নিজেরা ট্রাই করে দেখবা, জাস্ট ফিগারটা একটু ড্র করো, একটা ক্লু পেয়ে যাবা তাহলে হোয়াট টু ডু। আজকে একটু দেখাবো ইলাস্ট্রেটরি, সমস্যা নাই, আজকে দেখাবো তোমাদের। আজকে আমার পরে কোনো ক্লাস আছে? বাদ দাও, আমি তো মানে ইফ ইউ ওয়ান্ট আর কি, দ্যাটস আপ টু ইউ। সামি স্যার আছে নাকি? মানে আমার ক্লাসের পরে যদি কোনো মানে ইফ ইউ গিভ মি ধরো 4টা পর্যন্ত টাইম, তাহলে আমি 4টা পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, তোমাদের সবগুলোর প্রবলেম অনেক কিছু কভার করতে পারবো। আপ টু ইউ। 4-এ যাওয়ার আগে আমরা হচ্ছে কি ওই যে ইয়ে লাগবে আমাদের, সার্কুলার মোশন দেখাবো ওইটাও। ওকে, 4, 5, 6 তোমাদের। আচ্ছা, এইগুলো নিয়ে কালকে কথা বলবো, কার কি আছে। আজকে আপাতত এইগুলো একটু কভার করি, ঠিক আছে? ওকে, অঙ্কটা করে ফেলো জলদি। ইফাত, ইফাত, করে ফেলো, করে ফেলো, আগে এটা করে ফেলো। দেখছি গরম লাগছে আমার, আর আমার তো হাই প্রেশার। না, দেখো আমি এটা করে দেই। এই হচ্ছে গিয়ে গ্রাউন্ড, যখন বলছে একটা প্লেন কনস্ট্যান্ট অ্যালটিটিউড নিয়ে ফ্লাই করতেছে, দ্যাট মিনস হরাইজন্টাল লাইনের সাথে মানে তার কোনো সম্পর্ক নাই। কেন আমি তোমাকে বলি, আর্থ, পুরো আর্থের শেপ চিন্তা করো। অ্যালটিটিউড মানে হাইট। কখনো প্লেনে মানে ধরো যদি উঠো বা মুভিতে দেখো তো মানে বলবে যে প্লেন এখন এত উচ্চতায় উঠছে, দ্য অ্যালটিটিউড অফ দ্য প্লেন ইজ দিস। সো যতটুকু হাইটে সে ফ্লাই করে ওটাকে অ্যালটিটিউড বলে। এনিওয়েজ, তো এখন ঘটনা হচ্ছে যখন একটা প্লেন একটা কনস্ট্যান্ট অ্যালটিটিউড মেনটেন করে ফ্লাই করবে, ও কখনো হরাইজন্টালি ফ্লাই করতে পারবে না, ওকে কার্ভেচারই ফলো করতে হবে। আর্থ ইজ নট রাউন্ড, কারণ আর্থ ইজ রাউন্ড, আর্থ তো কার্ভেচার। তো আর্থ ও সবসময় কি করতেছে, গ্রাউন্ড থেকে 900 মিটার হাইটে আছে, তাই না? তার মানে কি, জাস্ট আর্থের প্যারালাল একটা লাইন ড্র করতেছে। তো তুমি একটু জুম আউট করে আর্থের প্যারালাল লাইন চিন্তা করো, জীবনও তো স্ট্রেট লাইন হবে না, হবে? মানে হ্যাঁ ঠিক আছে, 1 কিলোমিটার ফ্লাই করছে, বাট প্লেন তো আর 1 কিলোমিটার ফ্লাই করতেছে না, প্লেন তো ঢাকা থেকে ওইটা রাজশাহী চলে যাচ্ছে মিনিমাম, আরো ফার্দার ডাউন দ্য লাইনে যেতে পারে। সো এত বড় এরিয়া, এটা যে একটা স্ট্রেট লাইন হবে এটা এক্সপেক্ট করা খুবই মানে ডিফিকাল্ট। তো এটা একদম হরাইজন্টালি বলা যায় না, এটা হচ্ছে ফার্স্ট থিং, এই জন্য আমি কোয়েশ্চেনটার ওয়ার্ডিংটা ঠিক করছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যে বিমানটার কথা বলা হচ্ছে, এই বিমান থেকে যখন আমি একটা অবজেক্টকে রিলিজ করব, ড্রপ করব, যদিও আমি বলতেছি সে কনস্ট্যান্ট অ্যালটিটিউড মেনটেন করতেছে, স্টিল আমার কথার সুবিধার্থে ধরে নিব যেই এক্স্যাক্ট পয়েন্টে বিমান থেকে সে মানে বমটা রিলিজ করতেছে, ওই মোমেন্টে তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি ডিরেকশন তো ট্যানজেন্ট বরাবর বা স্ট্রেট লাইন, মানে ভেলোসিটি ডিরেকশন তার কার্ভ হবে না। যদি কার্ভেচার লাইনে যায় তাহলে প্রতি পয়েন্টে পয়েন্টে ভেলোসিটি চেঞ্জ হয়, ব্যাপারটা এরকম না? তো যেই মোমেন্টে সে এই বমটা রিলিজ করছে, আমি কি বলতে পারি না বম্বও একই ভেলোসিটি নিয়ে আসলে
জার্নি করতেছে, কারণ বমটা এতক্ষণ ওয়াজ আ পার্ট অফ দ্য এয়ারপ্লেন অ্যান্ড কাইনেটিক ইনার্শিয়ার জন্য ওরও ভেলোসিটি কত 100 মিটার পার সেকেন্ড। তো এটাকে কি আমি একটা হরাইজন্টালি থ্রোন প্রজেক্টাইল বলতে পারি? আমি কি বোঝাতে পারছি? সো এরকম হরাইজন্টালি থ্রোন একটা প্রজেক্টাইল যখন উপর থেকে জার্নি করে নিচের দিকে নামতেছে, দিস ইজ দ্য পাথ ইট মাইট ফলো, আমি বলতে পারি, তাই না? সো ও যখন গ্রাউন্ডে হিট করতেছে, আমি জিজ্ঞাসা করছি ওই মোমেন্টে তার ভেলোসিটি কত। সো তার ফাইনাল ভেলোসিটি এই ইয়েলো লাইনটা হইতে পারে। এবং এই পুরোটা টাইম জুড়ে তার যে হরাইজন্টাল ভেলোসিটি তাতে কোনো চেঞ্জ আসে নাই, বিকজ দেয়ার ইজ নো এক্সিলারেশন ইন দ্য হরাইজন্টাল এক্সিস, অনলি ভার্টিক্যাল এক্সিস বরাবর তার যে ভেলোসিটি আছে সেই ভ্যালুটা শার্পলি ইনক্রিজ করছে। শার্পলি না, মানে উইথ আ সার্টেন কনস্ট্যান্ট রেট ইনক্রিজ করছে বলতে পারি, ফ্রি ফলিং বডির মতো করে। না, ইনক্রিজ করছে, নিচে নামতেছে, ওর ভেলোসিটি ইনক্রিজ করছে, ওর নিচে নামতেছে, গ্র্যাভিটি ওকে টানতেছে, সো ভেলোসিটি আস্তে আস্তে ওর ইনক্রিজ করতেছে, রাইট? মাহিন এটা ফলো করতেছে, উপর থেকে নিচে পড়তেছে, দ্যাটস ওয়াই ভেলোসিটি ইনক্রিজ করতেছে ডাউনওয়ার্ডসে, আর হরাইজন্টালি তার ভেলোসিটি কি আছে, কনস্ট্যান্ট আছে, রাইট? এখন এই রকম ক্ষেত্রে আমার যদি ফাইনাল ভেলোসিটি বের করতে হয়, আমি বলবো ভিএক্স কম্পোনেন্টও লাগবে এবং ভিওয়াই কম্পোনেন্টও লাগবে, এবং এই ভি এর ভ্যালু হবে √VX² প্লাস VY²। বাট কোয়েশ্চেনে শুধুমাত্র আমার কাছে ভেলোসিটির ম্যাগনিটিউড চাই না, এই ভেলোসিটির ডিরেকশনটাও চাইছে, উইচ ইজ ওয়াই আমি বলবো যে হরাইজন্টাল এক্সিসের সাথে এই থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স VY ডিভাইডেড বাই VX। এই দুইটা মান আমাকে বের করতে হবে। এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে VX এর যে ম্যাগনিটিউডটা আছে, সেই VX এর ম্যাগনিটিউড 100 ছাড়া অন্য কোনো কিছু হবে না। আর VY এর জন্য আমি কি বলতে পারি যে VY ইজ ইকুয়ালস টু, ও তো ইনিশিয়াল Y এক্সিসের ভেলোসিটি কত ছিল, 0। ওর এক্স এর ভেলোসিটি তো 100 x বরাবর, বাট ওয়াই এক্সিস বরাবর তার কোনো ভেলোসিটি ইনিশিয়ালি ছিল না, তাহলে অনলি ছিল ওয়াই এক্সিস বরাবর তার গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। সো 0 + g × t বলা যায়। কোনো কনফিউশন আছে? এই নিয়ে কোনো প্রশ্ন আছে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, এখানে অবশ্য কথা আছে আমার, এখানে টাইমও তো নাই, আছে? নাই, তাহলে আমি এই ইকুয়েশন যদি ইউজ না করি, লেটস সে আমি এভাবে করতে পারি, আমি বলতে পারি যে আমার এই অবজেক্টটা টোটাল এইচ হাইট উপর থেকে পড়তেছে, বা তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হবে এইচ, আমরা বলতে পারি নিচের দিকে। এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, তাহলে আমার এটা পার্ট কি, 0 + ½ of g × t²। আমি কি এটুকু বলতে পারি? কোন কনফিউশন আছে? না। সো এইখান থেকে আমরা চাইলে টি ইজ ইকুয়ালস টু 2h/g√ওভার বলতে পারি। এখান থেকে ওর উপর থেকে নিচে নামতে টোটাল কতটুকু টাইম লাগছে সেটা ফিগার আউট করতে পারবো, এবং সেই টাইমের ভ্যালু তুমি যদি VY ইজ ইকুয়ালস টু GT তে বসাও, তাহলে তুমি ফাইনাল ভেলোসিটি VY পেয়ে যাবা বলতে পারি। দিস ইজ স্টেপ, মানে সরি স্টেপ বলবো না, এটাকে বলবো আমি অ্যাপ্রোচ 1। অ্যাপ্রোচ 2টা একটু চিন্তা করে দেখো। অ্যাপ্রোচ 2তে আমি চিন্তা করতে পারি V² ইজ ইকুয়ালস টু U² প্লাস 2GH, এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি, যেখানে U² মানে কত, 0। সো আমি কি তাহলে বলতে পারি যে তার ফাইনাল ভেলোসিটি V ইজ ইকুয়ালস টু √2GH, মানে VY বলতে পারি। এই মানটাও কিন্তু তুমি এই VY এর মধ্যে রিপ্লেস করে, এবং খেয়াল করে দেখো টি এর মান যদি তুমি 2√2H/g বসাও, ওখানে রিপ্লেস করলে টি এর মানটা একই জিনিস আসবে, √2GH আসবে। আমি কি আইডিয়াটা বুঝাতে পারছি? তুমি চাইলে এই দুইটা ইকুয়েশনকে ইনভলভ করতে পারো, তুমি চাইলে এই একটা ইকুয়েশনকে ইনভলভ করতে পারো। তুমি বলতে পারো যে ভাইয়া যেহেতু দ্বিতীয় ওয়েটা আমাকে দেখাইছেন, আমি দ্বিতীয় ওয়েতে করবো, কারণ ওখানে আমার একটা ইকুয়েশন লাগতেছে, রাইট? রাইট। বাট যদি উচ্চতর দক্ষতায় বা ডি এর জন্য এই অঙ্কটা আসে, আমি তোমাকে সাজেস্ট করবো এই দুইটা জিনিস সেপারেটলি দেখায় দাও। কেন? জাস্ট টু শো, যে তোমাকে আমি তোমাকে আগেও বলছি, আমরা যা পারি স্যারকে ওটা ভালো মতো দেখানো, যে জাস্ট টু শো যে আমি আসলে দুইটা স্টেপ বুঝতেছি, যে আসলে ওর হাইট থেকে আমি টাইম ক্যালকুলেট করে টাইমটা আমি পরে রিপ্লেস করছি, একটু অঙ্কটা বড় হইলো, দেখতে বড় লাগলো, মানে ওই যে ওই ভাইবটা দেওয়ার জন্য স্যার আমি অনেক কিছু করছি, আর কিচ্ছু না, আর কিছু না। বাট কাম অ্যাডমিশন টেস্ট, কাম এমসিকিউ এক্সাম, সবগুলোতে আমি এই ব্লু প্রসেস ফলো করতে বলবো, ঠিক আছে? বিকজ রিডান্ডেন্সি ওই স্কুল কলেজে দরকার হয়, অ্যাডমিশন টেস্টে দরকার হয় না, ওকে? কোন কনফিউশন আছে? মাহিন বুঝতে পেরেছো? ভেরি গুড। সো এই হচ্ছে একটা হরাইজন্টালি থ্রোন প্রজেক্টাইল। প্রজেক্টাইল এরকম বিভিন্ন জায়গা থেকে মারা যায়, বিভিন্ন জায়গায় ক্যাচ করা যায়। আরো একটা এক্সাম্পল এরকম দেওয়া যায় যে আমি ধরো নিচে দাঁড়ায় আছি, আমি গাছের ডালে একটা আম ঝুলতে দেখছি,
আই ওয়ান্ট টু পিক দ্যাট ম্যাঙ্গো। সো আমি নিচ থেকে কি করবো, একটা স্টোন নিব, আমি ওটাকে ঢিল মারবো এমন ভাবে যেন ইট হিটস দ্য ম্যাঙ্গো অ্যান্ড দ্য ম্যাঙ্গো ড্রপস। সো এরকম টাইপের কোয়েশ্চেন আমি করতে পারি। আমার হাতে যে স্টোনটা আছে আমি একটা সার্টেন ভেলোসিটিতে সার্টেন অ্যাঙ্গেলে মারছি, আমটা গ্রাউন্ড থেকে একটা সার্টেন হাইটে আছে, আমি হিট করছি, হিট করার জন্য ও দুপ করে নিচে পড়ছে। সো আমটা তুমি ফেলতে পারবা কি পারবা না ডিপেন্ডিং অন কত ভেলোসিটিতে মারতেছো। এইটা তোমাকে ইয়া করতে পারে যে আম কি পড়বে নাকি পড়বে না, অথবা কত ভেলোসিটিতে মারলে বা কত অ্যাঙ্গেলে মারলে ইউ ক্যান হিট দ্য ম্যাঙ্গো। ম্যাঙ্গোর জায়গায় যে ধরো ম্যাঙ্গোই হয়তো এরকম না, কুড বি আ বার্ড ইজ সিটিং দেয়ার অ্যান্ড ইউ আর গোয়িং টু শুট ইট অর সামথিং। ঠিক আছে, এটাও হতে পারে, বাট প্রজেক্টাইল মোশন বা এরকমও হতে পারে যে তুমি একটা ফুটবল কিক করছো এবং ওই ফুটবলটা একটা দেয়াল বরাবর এমন ভাবে গেছে যেন সেটা টপ সারফেসকে অলমোস্ট টাচ করে। এটাও কিন্তু ধরো সেম ম্যাথের মধ্যে পড়ে, কারণ ফুটবলকে আমি এমনভাবে মারছি যেন ওই যে ওয়ালকে টাচ করে, তাহলে ওয়ালটা কতটুকু ডিস্টেন্সে আছে আমার থেকে, এরকম ক্যালকুলেশন করতে পারো। যে তুমি ওয়াই বলে দিছে, টাচ করছে, সো এক্স ওয়াই বলে দিছে, এক্স কতটুকু বের করো, তখন প্রজেক্টাইলের ইকুয়েশন দিয়ে ওইটাও বের করা যাবে। এরকম একটা, আমি জাস্ট অঙ্কটা পুরোপুরি না দেখাই, আমি কেসটা দেখাই। হায়ার ম্যাথসে, তোমাদের হায়ার ম্যাথসে যে ডাইনামিক্স পার্টটা আছে সেই ডাইনামিক্সও প্রজেক্টাইল আছে ওইখানেও। হ্যাঁ, হায়ার ম্যাথসও আছে সেকেন্ড পেপারে। ওইখানে এরকম একটা অঙ্ক আছে যে দেয়ার আর টু ওয়ালস, প্যারালাল টু ওয়ালস, এই ওয়াল দুইটার মাঝখানে একটা ডিস্টেন্স তোমার কাছে বলে দিছে, এবং এটাও বলছে যে যে প্রজেক্টাইলটা মারা হয়েছে সেই প্রজেক্টাইলটা এই দুইটা ওয়ালকে এরকম করে টাচ করে যায়। সো এই প্রজেক্টাইলের মোশন অফ ইকুয়েশন মানে ইকুয়েশন কত, মানে ওয়াই এর ইকুয়েশনটা কত সেটা বের করতে বলে। বাকি এই যে এই পয়েন্টের একটা প্যারামিটার বলে দেয়, এই পয়েন্টের একটা প্যারামিটার বলে দেয়। সো বেসিক্যালি আমি কিন্তু এটাই বলতে পারি যে আমার এমন একটা প্রজেক্টাইলের কথা বলতেছি যে প্রজেক্টাইল এ পয়েন্ট আর বি পয়েন্টকে টাচ করে গেছে, তাহলে প্রজেক্টাইলের যে জেনারেল ইকুয়েশন আছে ওই ইকুয়েশনে এইগুলোর ভ্যালু বসাই দিলেই কিন্তু আমি ওয়াই আর এক্স এর রিলেশনশিপ বা এই পাথের ইকুয়েশনটা পেয়ে যাব। বুঝতে পারছি। আর একটা জিনিস মাথায় রাখবা, একটা আইডিয়াল প্রজেক্টাইল মানে একটা হরাইজন্টালি থ্রোন যে প্রজেক্টাইলের কথা বলা হয়, সে সব সময়, ধরো এটাতে তো একটা পারফেক্ট প্রজেক্টাইল তাই না, তুমি যদি এখন এই লাইনের উপর এক্স এক্সিস এর প্যারালাল লাইন টানো, খেয়াল করো সে আমার টোটাল পাথকে কয়টা জায়গায় ছেদ করতেছে, দুইটা। এই পাশে একটা, 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 খেয়াল করছো। সো একটা প্রজেক্টাইল সেম পয়েন্টকে বা সেম জায়গায় কয়বার আসতেছে, দুইবার, একটা রাইজিং এর সময় আরেকটা ফলিং এর সময়। এটা কিন্তু ফ্রি ফলিং অবজেক্টের জন্য প্রযোজ্য, যে একটা সার্টেন সিঙ্গেল পয়েন্টকেও দুইবার ক্রস করে, একবার ওঠার সময় আরেকবার নামার সময়। সো ওই প্রপার্টিটা আমরা প্রজেক্টাইলের মধ্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, ওকে। প্রজেক্টাইল নিয়ে অনেক কথাবার্তা বলছি, ভেক্টর নিয়ে আমি এখন একটা কথা বলতে চাই। সকালবেলা প্রাচী আমাকে একটা ভেক্টরের প্রবলেম দেখাইছে, যে সকালবেলা বলতে এই যে ক্লাস শুরুর আগে আর কি, দ্যাটস হোয়াট আই মিন সকালবেলা। সো উই হ্যাভ আ বোট হিয়ার, যেই বোটের ভেলোসিটি একটা ওই যে টুয়ার্ডস দ্য স্ট্রিম আর এগেইনস্ট দ্য স্ট্রিম। সো স্ট্রিম যদি ইউ হয় স্ট্রিম ভেলোসিটি, আর বোট ভেলোসিটি যদি আমি ভি ধরি, তাহলে ইউ প্লাস ভি হচ্ছে লেটস সে 18। মানে মনে করো বলা আছে আমাদের কাছে একটা বোট আছে যার টুয়ার্ডস দ্য স্ট্রিম ভেলোসিটি হচ্ছে 18 আর এগেইনস্ট দ্য স্ট্রিম ভেলোসিটি হচ্ছে মনে করো 6, তাহলে ইউ মাইনাস ভি ইকুয়ালস টু কত বলবো, 6, যেখানে ইউ হচ্ছে বোট ভেলোসিটি আর ভি হচ্ছে আমার স্ট্রিম ভেলোসিটি। ঠিক আছে, সো এখান থেকে আমি ক্যালকুলেট করে চাইলে তো ইউ আর ভি আলাদা আলাদা করে বের করতে পারবো, কত পারবো না? হ্যাঁ, কোন একটা মানে পরীক্ষায় আসছে আর কি, এটা বোধহয় একটা বোর্ডের প্রশ্ন, আমার যতটুকু মনে পড়ে এটা একটা বোর্ডের কোয়েশ্চেন। সো ডি নাম্বারে কোয়েশ্চেন করছে যে এই যে আমার নৌকাটা আছে এই নৌকাটাকে আমি এমন ভাবে পুল করব যেন এই দুইটা ব্লু ফোর্সের ম্যাগনিটিউড ইকুয়াল হয়, এটা এফ হলে এটাও এফ, এবং এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে না, এই অ্যাঙ্গেলটা মনে হয় বলছে যে হরাইজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি, তাই বলছে না? তাই বলছে না? ইয়েস। যদি তাই হয়, বলছে যদি এভাবে টানা হয় তাহলে এই বোর্ডটা পয়েন্ট এ, যে কোনো একটা পয়েন্ট এ থেকে যে কোনো একটা পয়েন্ট বি তে টোটাল 5 মিনিটসে ক্রস করবে। দিস ইজ দ্য স্টেটমেন্ট। ডি তে আমাকে বলছে এই স্টেটমেন্টটা প্রুফ করতে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন দেখো হাউ ডু ইউ ডু দ্যাট।
তুমি দেখতেছো তোমার কাছে এফ ফোর্স কয়টা আছে? দুইটা। দুই পাশে টানতেছে না? আমি চাইলে আমি প্রথমেই যে কাজটা করবো সেটা হচ্ছে উপরের যে এফটা আছে এবং নিচের যে এফটা আছে ওকে আমি কোয়াড্রেন্টে ডিভাইড করব। ঠিক আছে, মানে কোয়াড্রেন্ট না, কি বলে এটাকে, কম্পোনেন্টে ডিভাইড করব। কম্পোনেন্টে ডিভাইড করার পর দেখো, ধরো এটাকে তুমি ভি ওয়াই বললা, সরি এটাকে তুমি এফ ওয়ান বললা, এটাকে তুমি এফ ওয়ান বললা, এফ ওয়ান ওয়াই হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এফ টু ওয়াই, তাই না? এফ ওয়ান ওয়াই আর এফ টু ওয়াই দুইজন দুজনের কি অপোজিট দিকে আছে না? এবং যেহেতু এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, এই এফ ইকুয়াল, আমি কি বলতে পারি এই এফ ওয়ান ওয়াই আর এই এফ টু ওয়াই একটা এটাকে ক্যান্সেল আউট করে দিবে? যদি ক্যান্সেল আউট করে দেয় ওকে আমার রাখার দরকার আছে ইকুয়েশনে? না রাখি। তাহলে আমার অ্যাক্টিভ কে থাকতেছে? এইখানে এফ কস 30 একটা আছে, আর এইখানে এফ কস 30 আরেকটা আছে, আছে না? আমি কি বলতে পারি আমার এই রেড যেই শেখ হাসিনা নৌকা আছে, এই নৌকার উপরে 2f cos 30 এই অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করতেছে, এবং এই অবজেক্টটা যদি এক্সিলারেট করে তাহলে কার জন্য এক্সিলারেট করবে? এই অ্যামাউন্ট অফ ফোর্সের জন্যই এক্সিলারেট করবে। এক্সিলারেশন ইকুয়েশন যদি পেয়ে যাও, তাহলে এস ইকুয়ালস টু আমি ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিয়ে কিন্তু কতটুকু ডিস্টেন্স সে 5 মিনিটে ক্রস করতে পারবে কি পারবে না বের করে ফেলতে পারবো, পারবো না? বুঝতে পারছো? যদি এখন আমি 5 মিনিট টাইম ভ্যালু 5 বসায় আমি যে এস বের করব, সেই এসটা কি আমার গন্তব্যস্থলের এস এর সমান নাকি বেশি না কম, এটা দিয়ে আমি ডিসাইড করতে পারবো যে আইদার ইট ইজ গোয়িং টু, হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেনে আমাকে বলবে যে এই এ থেকে বি এর মধ্যে এ বি ডিস্টেন্স কত, এটা গিভেন থাকবে। এক্স্যাক্টলি, মানে আমাকে একটা অবজারভেশন বলবে, সেই অবজারভেশনটা প্রুফ করতে হবে। 1 কিলো, এখানে কি 1 কিলোমিটার বলছে, সো এটাই 1 কিলোমিটারের যদি ছোট হয় তাহলে পারবে না, বাট 1 কিলোমিটার বা তার বেশি হইলে পারবে। বোঝাতে পারছি? মানে কোয়েশ্চেনটা ছিল যদি এই সেটআপ হয় তাহলে 1 কিলোমিটার রাস্তা 5 মিনিটে এই নৌকা ক্রস করতে পারবে নাকি পারবে না। সো উই গট এভরিথিং। ইউ কি বলা আছে এখানে? ইউ বলা নাই, কিন্তু তুমি তো ইউ জানো, কারণ তুমি এই যে একটু আগেই তো ইউ ক্যালকুলেট করে আসছো, এই যে এখানে তো ইউ ক্যালকুলেট করে আসছো যে বোর্ড ভেলোসিটি আসলে কত, ও তো ওই ভেলোসিটি দিয়ে জার্নি শুরু করবে, এরপর না ফোর্সের জন্য ওইখান থেকে সে এক্সিলারেট করবে। বোঝাতে পেরেছি? বোর্ডের, হ্যাঁ ওটাই তো, এই যে রোদ দিয়ে টানছি তো। ছিল, ছিল থাকার কথা। রোদ, নাহলে যদি বোর্ডে না থাকতো একটা বুয়েট অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ছিল, কোনো কোনো জায়গায় ছিল, বাট এটা খুবই কমন প্রবলেম। বুঝছো, এই যে বোটের মধ্যে দড়ি বাইন্দা দুই পাশে যে টানবে, এটা ভেক্টর রেজলিউশনের খুবই কমন একটা প্রবলেম। তপন স্যারের বইতে এই বইগুলো আর থাকবে না বলেই আমি তোমাদেরকে সেলু স্যারের বইটা কিনতে বলছি। শোনো তোমাদেরকে একটা কথা বলি, এই যে এবার 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, রাজশাহী বোর্ড 2024-এ এসএসসি পরীক্ষায় আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, যেইটা আমি এতদিন পর্যন্ত অ্যাটলিস্ট 2021-22 পর্যন্ত অ্যাডমিশন টেস্টের স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্লাসে পড়াইতাম, সেই অঙ্ক এসএসসি 2024-এর রাজশাহী বোর্ডে আসছে। ইলাস্টিক এবং ইনএলাস্টিক কলিশনের যেই ম্যাথগুলা আমরা অ্যাডমিশনে করাইতাম, সেটার একটা দিনাজপুর বোর্ডে 2024-এ আসছে, আর একটা 2022-এ বরিশাল বোর্ডে আসছে। দ্যাট ইজ দ্য লেভেল অফ এসএসসি এক্সাম কোয়েশ্চেন্স ইন বোর্ড। তোমাদের এক্সামের কথা যদি বলি, 2023 সালের 23-এর না 22-এর বোর্ড এক্সামে, ওখানেও রাজশাহী বা কুমিল্লা বোর্ডে বুয়েট অ্যাডমিশন টেস্টে একটা অঙ্ক আছে যে একটা, মানে যদি আমি পৃথিবীর মাঝখান দিয়ে একটা টানেল খুঁড়ে ফেলি, দেন এবং পুরাটার মাঝখান দিয়ে যদি একটা অবজেক্ট ফেলে দিই, তাহলে সিম্পল হারমোনিক অসিলেশন ওই অবজেক্টটা আজীবন এই মাথা থেকে ওই মাথা ঘুরতে থাকবে। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের ম্যাথ, মানে পুরা আর্থের মাঝখান দিয়ে যদি আমি সেন্টার বরাবর এই মাথা থেকে ওই মাথা টানেল করে ফেলি, এটা একটা সলিউশন আছে আর কি। বাট ওটা আমরা বইয়ের, মানে আমি নিজে শিখছি এটা এইচএসসি লাইফ পার করার পরে, এবং এই সামি ভাইয়ের কাছেই। এই সামি ভাই আমাদেরকে এই ক্লাসে আইসা 2011 সালে, সামি ভাই স্টুডেন্ট ছিলাম বলতে আমরা একটা বা দুইটা সামি ভাইয়ের ক্লাস পাইছি যখন আমরা, সো ওই সব স্টুডেন্ট ছিলাম, ইয়েস। কারণ ভাইয়া তো 09 ব্যাচ, আমরা তো 11 ব্যাচ। সো ওরা তখন, ভাইয়ারা তো তখন উদ্ভাসে খুবই, মানে মোটামুটি ভালো টিচার আর কি, অ্যাডমিশনের ক্লাস নেয় তো। এই যে পড়ে যাচ্ছে ভিতর দিয়ে, এখান দিয়ে পড়লে দেন এই ঘটনাটা ঘটে, কি বলে, ও সিম্পল হারমোনিক অসিলেশন করে, যে কোনো অবজেক্টই করে। তো বলে যে ওই আর্থ স্প্রিং এর কে এর মান বের করো। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, বাট আসছে কুমিল্লা বোর্ড না রাজশাহী বোর্ড এইচএসসি তে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে।
সবাই মনে করে অ্যাডমিশন টেস্টের পড়াশোনা এবং একাডেমিক পড়াশোনা আলাদা। আলাদা না। হোয়াট ইউ নিড টু ডু ইজ যেই জিনিসটা যেভাবে পড়ছো সেই জিনিসটাকে এভাবে সলভ করা। আচ্ছা, তোমাদের তো মানে ডাইনামিক্স এর কুইজ আছে, রাইট? কালকে মানে ডাইনামিক্স এর কোয়েশ্চেন আসবে, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই, একটু দেখো তো, একটু কোয়েশ্চেনটা আমি লিখি, কি জানি কোয়েশ্চেনটা। ইফ velocity doesn't change or remain constant, যে কোনো একভাবে বলতেই পারে, then yes, অবশ্যই পিডিএফ দিব। হ্যাঁ, এটা লেখার দরকার নেই, জাস্ট ফলো করো, চিন্তা করতে থাকো, আমি যে লিখতেছি তার অ্যান্সার কি হবে চিন্তা করতে থাকো। তোদের কি ঠান্ডা লাগতেছে? বলো। এ বি সি ডি। ডি। ডি তে একজন। নাবিলা। ডি। ডি। মিশিদা। 1 and 3 সি। হুমায়রা। প্রাচী। সি। আন্তাকা। 1 and 3, তার মানে সি। ওকে। মাহিন। ডি। মান্তাকা। সি। সি। তার মানে 1 আর 3 অথবা 3। তার মানে ধরো ইফ ইট ওয়াজ আ স্কুইড গেম, এই ভদ্রলোক এতক্ষণে এলিমিনেট হয়ে যেত, তাই না? রাইট। এটার অ্যান্সার হচ্ছে ওকে। এখন দেখো এইটা, ওকে, ঢাকা বোর্ড। ওকে, এখন দেখো এই কোয়েশ্চেনটার ঝামেলাটা কি? ঝামেলা হচ্ছে আমরা না ফিজিক্যাল প্রপার্টি কি জানি না, আমরা ইউনিটস অফ মেজারমেন্ট কি জানি না, আমরা ডিমেনশনস কি জানি না, আমরা জানি না ফিজিক্সের স্কোপ অনুযায়ী এটাকে আসলে কিভাবে দেখব। কেন 1 নাম্বারটা হবে না? এটাকে বলি কেন 1 নাম্বারটা হবে না। ভালো মতো ক্লোজলি দেখো। ফিজিক্যাল প্রপার্টির ডেফিনিশন হচ্ছে, সরি, ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনিশন হচ্ছে দুনিয়াতে যা কিছু মেজারেবল। আর ফিজিক্যাল ওয়ার্ল্ডের ডেফিনিশন হচ্ছে স্পেস, টাইম, ম্যাটার এবং এনার্জি। এবং এই চারজনের সব ধরনের ইন্টারাকশনই হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা পার্ট। ফিজিক্স কি করে? ফিজিক্স এই 4টা কম্পোনেন্টের টোটাল যে ইন্টারাকশন আছে এটাকে সায়েন্টিফিক প্রসেসে রিজনিং করে। কেন এই ইন্টারাকশন গুলো হয় বলা যায়। ফিজিক্সের মূল যেই ঘটনাটা, মানে মানে মূল যেই বেসিসটা, সেটা হচ্ছে এভরিথিং ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ইভেন্ট। ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে ইভেন্ট কাকে বলে যদি কেউ জিজ্ঞেস করে, বলবা ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে 4টা এলিমেন্ট আছে এই 4টা এলিমেন্টকে কে স্পেস, টাইম, ম্যাটার, এনার্জি, এই 4টা এলিমেন্টের যে কোনো ইন্টারাকশনকে আমি ইভেন্ট বলবো। নাহিয়ান ভাই এখানে ক্লাস নিচ্ছে, নাহিয়ান ভাই একটা ম্যাটার, নাহিয়ান ভাই শব্দ শক্তি এনার্জি উৎপন্ন করতেছে, নাহিয়ান ভাই বিটপ কোচিং এ স্পেস দখল করে আছে, নাহিয়ান ভাই বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত এক্সিস্ট করতেছে। যাই হইতেছে প্রত্যেকটা ফিজিক্সে ইভেন্ট, বুঝতে পারছি? হুম। এই ইভেন্ট গুলোকে কে অবজার্ভ করবে? একজন সায়েন্টিস্ট। অবজার্ভ করার পর শেষ। সে আইসা কি করবে? আমাকে কমিউনিকেট করবে। কমিউনিকেট করতে গিয়ে প্রথম ওর দরকার হবে মেজারমেন্ট।
ওই মেজারমেন্টের নেসেসিটি এই জন্য আসছে। খুব ভালো কথা, সে মেজারমেন্ট করলো, করার পর সে যা দেখছে সেটার মধ্যে সে একটা প্যাটার্ন অ্যাজিউম করবে। ওই অ্যাজাম্পশনকে আমরা বলি হচ্ছে হাইপোথিসিস। ওরা হাইপোথিসিস করার পরে ও এক্সপেরিমেন্টেশনে যাবে যে আমি যে হাইপোথিসিসটা করছি ইজ ইট রাইট অর ইজ ইট রং। এক্সপেরিমেন্টেশনের পর যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট ডিসকাশন থেকে আমি বলবো ইফ ইট ইজ আ ফেইল্ড এক্সপেরিমেন্ট আমি আমার হাইপোথিসিস চেঞ্জ করে নতুন হাইপোথিসিসে যাব, ইফ ইট ইজ আ সাকসেসফুল এক্সপেরিমেন্ট ওটা বাদ তাও আমি নতুন হাইপোথিসিসে যাব, ডিফারেন্ট কোনো সাবজেক্ট বা টপিক নিয়ে বলা যায়। এখন এই পুরাটা জিনিসের মধ্যে আমরা ফ্রেম অফ রেফারেন্স কখন আনি? ও যখন মেজারমেন্ট করতে যায়, ও যেই জায়গায় মেজার করবে ওটাকে ফ্রেম অফ রেফারেন্স বলি, রাইট? এরপর ও যখন এই অবজারভেশনটা শুরু করবে, যেখানে যে ফার্স্টের যে লাইনটা আছে এই লাইনটাতে ও যে অবজারভেশন শুরু করবে, শুরু করার ঘটনাটা কেমন হয় একটু মনে করো তো। কোন একটা লোকেশন থাকে, যেই লোকেশনে তুমি বলো টাইম শুরু করছো t0, ওই লোকেশনের ভেলোসিটিটা তুমি বলবা কি ইউ। একটা নির্দিষ্ট টাইম পর লোকেশন আরেকটা যেটা আসবে সেইখানে তুমি স্টপ ওয়াচ স্টপ করে দিছো, ওইখানে ফাইনাল পজিশন বলে ওইটার ভেলোসিটিকে কি বলবা তুমি ফাইনাল ভেলোসিটি। তোমার কাছে এখন পর্যন্ত কি আছে? ডেটা আছে, তুমি এক্সেল বানাও নাই বা তুমি ডেটা শিট বানাও নাই, তুমি যখনই ওই এক্সেলটা টান দিবা এই বাম পাশে তুমি টাইম নিবা আর এই পাশে তুমি ভেলোসিটির ভ্যালু নিবা, তুমি দেখতেছো t0 তে ভেলোসিটির ম্যাগনিটিউড মনে করো 5, ধর তুমি পাইছো এক্সপেরিমেন্টে, তোমার এক্সপেরিমেন্টেশনে 1 সেকেন্ডও পাইছো 5, 2 সেকেন্ডও পাইছো 5, 3 সেকেন্ডও পাইছো কত? তাহলে তোমার ইউ এবং ভি একই না? একই না? এখন তুমি আমাকে বলো এই জায়গা থেকে তুমি কি এক্সিলারেশনের কোনো নেসেসিটি আসলে ফিল করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। তো তো এইখানে তুমি দেখো এই এই ডেটা সেট দেখে তুমি এখানে এক্সিলারেশনের কোনো নেসেসিটি ফিল করবা? এক্সিলারেশনের ডেফিনিশন কি? নন ইউনিফর্ম ভেলোসিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ নন ইউনিফর্ম। তার মানে ইউনিফর্ম ভেলোসিটি হইলে ওখানে এক্সিলারেশনের কোনো এক্সিস্টেন্সই আসে না। আসে কি? এক্সিলারেশন অ্যাজ আ কোয়ান্টিটি ওর আসার কোনো সুযোগ আছে? না। আমি কি তাহলে বলতে পারি এই স্টেটমেন্টের জন্য টোটালি এই এক্সিলারেশন যে আছে এটা একটা রিডান্ডেন্ট কোয়ান্টিটি বলা যায়, হুইচ ইজ বাই ও বাদ, 1 নাম্বারটা আগেই বাদ। বুঝতে পারছি? তোমরা যেটা 2 নাম্বারকে বাদ দিতে চেয়েছিলা ওটা হয়ে গেছে 1 নাম্বার বাদ, প্লেয়ার এলিমিনেটেড। এবার নাম্বার 2, নাম্বার 3 যে সঠিক এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, বাট নাম্বার 2। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমরা কি এভারেজ ভেলোসিটির নাম শুনছো? ওকে, কখনো কি এরকম হয়েছে যে ধরো 5 5 5 5 এদের এভারেজ বের করছো? হয় নাই? ম্যাথমেটিক্সে কখনো ছোটবেলায় এরকম এমসিকিউ সিকিউ কখনো পাও নাই? 4টা 5 এগুলার এভারেজ কত? 5 এগুলো ছিল তো, রাইট? ফেস তো করছো জীবন একবার হইলো, বইয়ে তো হইলো, দেখছো দেখছো না? সো 5টা একই ভ্যালুর, তুই তো স্ট্যাটিস্টিক্স তুমি তো আরো ভালো বলতে পারবা, রাইট? সো 5টা একই ভ্যালুর আমার যে এন্ট্রি, স্টিল ওটা কি 5টা একই এন্ট্রি না 5টা ডিফারেন্ট এন্ট্রি? আমি যদি স্ট্যাটের কেন ডিফারেন্ট এন্ট্রি, কারণ তুমি যখন 0 সেকেন্ডে বলতেছো ওইটার 5 আর 3 সেকেন্ডের 5-এর মধ্যে টাইম লেন্থে আমার 3 সেকেন্ডের ডিফারেন্স, ডিফারেন্স না? ইটস জাস্ট এই দুইটা ভ্যালু সেম, দুইটা ডিরেকশন সেম, তাই ভেক্টর সেম, বাট দুইটার ফিজিক্যাল এক্সিস্টেন্স পুরাপুরি ডিফারেন্ট, আলাদা। আমি বলতে পারি এরকম দুইটা আলাদা এন্ট্রির অ্যারিথমেটিক মিন যদি আমি তোমাকে বের করতে বলি তুমি কি করবা? তুমি যেই দুইটাকে অ্যারিথমেটিকের মিন বের করতে বলছো ওদের অ্যাডিশন করবা, তারপর ওদের নাম্বার দিয়ে ডিভাইড করে দিবা, তাই না? সো আমি যে দ্বিতীয় ইকুয়েশনটি নিয়ে কাজ করছি এখানে u প্লাস v/2 এটা কোত্থেকে আসছে? এভারেজ ভেলোসিটি থেকে আসছে। এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করার সময় আমি দুইটা ইকুয়াল ভেলোসিটির ভ্যালুকেও ডিফারেন্ট এন্ট্রি হিসেবে চিন্তা করতে পারি, বিকজ ওরা আসলে ফিজিক্যালি একটা 0 সেকেন্ডে আসছে আর একটা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 1 ঘন্টা পরে আসছে, আসছে না? দুটাকে ডিফারেন্টলি আমি কাউন্ট করতে পারি। এই 2 নাম্বার ইকুয়েশনে এমন কোনো কোয়ান্টিটি নাই যেই কোয়ান্টিটিটাকে তুমি রিডান্ডেন্ট বলতে পারো। এবং উপরে তো তোমার বলেই দিছে ইউ ইকুয়ালস টু ভি, বলছো না? ওই মানটা এখানে বসাই দাও, বসাই দিলে কি হবে? এস ইকুয়ালস টু ভিটি হবে, 3 নাম্বারটাই হয়ে যাবে না? দিস ইজ ওয়াই নাম্বার 2 এন্ড নাম্বার 3 ইজ দি কারেক্ট অ্যান্সার। এখন কেউ কেউ বলতে পারো যে ভাইয়া কেন আপনি যখন বলবেন যে ভেলোসিটি ইউনিফর্ম আমি এক্সেলারেশন জিরো করে ফেলবো, যদি এক্সেলারেশন জিরো করে ফেলি তাও 1 নাম্বারে কি আসে? এস ইকুয়ালস টু ভিটি আসে না? বাট এখানেই কথা, দেখো ম্যাথমেটিক্সের পার্সপেক্টিভ থেকে এক্সেলারেশন নাই মানে এক্সেলারেশন জিরো, ফিজিক্সের পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা এরকম না। তোদেরকে আমি জিরো ভেক্টর বুঝাইছি, বুঝাইছি না? সো জিরো মানেই যে জিরো, ব্যাপারটা কিন্তু এরকম না, রাইট? তুমি এই এখানে একটু মনে করো যে এখানে একটা
ধরো এয়ার বল আছে, এয়ার পকেট আছে, এই এয়ার পকেটের মধ্যে যদি আমি বলি ফর নাও গ্র্যাভিটি ক্যান্সেল করে দিছি, কোন এক্সটার্নাল ফোর্স আছে? ফোর্সের এক্সিস্টেন্স আছে? ফোর্স কি জিরো বলবো আমি এখানে? ফোর্স জিরো তখন হয় যদি ফোর্সের কোনো এক্সিস্টেন্স ইনিশিয়ালি থাকে। কোথায় ফোর্স জিরো? তুমি যেখানে বসে আছো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তুমি যেখানে বসে আছো, ওয়েট নিচের দিকে, ভার্টিক্যাল রিঅ্যাকশন উপরের দিকে, নিড ফোর্স কত? বাট ফোর্স কি নাই এখানে? যদি ফোর্স না থাকে তাহলে একটা ডিম নিয়ে বসি, বুঝে যাবো ফোর্স আছে না কেন। ইউ গেট মাই পয়েন্ট রাইট? ওখানে ফোর্স এফ, নিড ফোর্স জিরো, হুইচ ইজ বাই নিট এক্সিলারেশন তোমার কত? জিরো। বাট নিট এক্সিলারেশন জিরো আর এক্সিলারেশন নাই, একই কথা। আমি কি বুঝাইতে পারছি? সো এ ইকুয়ালস টু তুমি জিরো তখনই বসাইতে পারো যে ওর এক্সিলারেশন হওয়ার পসিবিলিটি ছিল বাট ইকুয়াল ফোর্সের জন্য ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাটস ওয়াই এক্সিলারেশন জিরো, জিরো ভেক্টর আসবে। বাট এখানে তো আমার এমন কোনো কেসই না যে ওর এক্সিলারেশন ফিজিক্যাল ওয়ার্ল্ডে পয়দা হবে। মানে আমি কি বুঝাইতে পারছি? মানে কনসেপচুয়ালি মাথায় যে ওকে তুমি জায়গা দিবা, কোন লজিকে দিবা? ইচ্ছা মতো কল্পনা করলে তো হবে না, তো ফিজিক্স রাইট? উইচ ইজ ওয়াই ইউ ক্যানট সে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানকার জন্য কোনো পারফেক্ট কিছু এখানে, এটা এই জন্য আমি ওই এক নাম্বারটাকে বাদ দিচ্ছি, 2 এবং 3 অ্যান্সার হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এইটা পাঞ্জেরির টেস্ট পেপারে ভুল, এইটা রয়্যালের টেস্ট পেপারে ভুল। সো এটা আমাদের টেস্ট পেপারে ভুল হইতো যদি আমি না থাকতাম আর কি। আই স্টপড ইট, মানে আই স্টপড ইট আসলে বলবো না, মানে যেটা হয়েছে যে ওরা ঠিকই করছে, যারা যারা এই ক্যালকুলেশনটা করছে দে ওয়ার ভেরি কারেক্ট। বাট যখন বাকি জায়গাগুলোতে দেখছে সবাই যে আসলে ওরা তো অন্যভাবে করছে, ওরা তো 1 2 3 বলতেছে সবাই, সো দে উড হ্যাভ চেঞ্জ ইট। বাট আমার সাথে যখন কথাবার্তা বলছে এবং আমাদেরও ফিডব্যাক আসছে, আমাদের আসলে ধরো আই এম ভেরি প্রাউড অফ দ্য টিম। মেহেদি নামে একজন ছেলে আছে, মেহেদি হাসান, ও হচ্ছে ইলেকট্রিক্যালের ডিইউ, ও হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের হেড আর কি আমার লেকচারে। তো ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক গাই, ভেরি ফ্যান্টাস্টিক গাই। আর সজলদা হচ্ছেন কি আমাদের হেড অফ আর&ডি। মানে এই লোকটার মতো জ্ঞানী মানুষ আমি খুব কম দেখছি। চিটাগং ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েট, অনার্স মাস্টার্স করা, মানে চমৎকার একজন পার্সোনালিটি। মানে তার মাথায় বাংলা বলো, ইংলিশ বলো, পৌরনীতি বলো, সবকিছু তার মাথায় আছে, মানে ইনক্লুডিং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এন্ড এভরিথিং। এনিওয়েজ, সো কি বলছিলাম যেন? তো এই ব্যাপারগুলো এবং এই এমসিকিউটা নিয়ে আমরা অনেক, আমি নিজে পার্সোনালি সোহাগ ভাইয়া থেকে শুরু করে জিমি ভাইয়া থেকে শুরু করে সবার সাথে কমিউনিকেশন করছি, এনায়েত চৌধুরীর সাথে শুরু, মানে সবার সাথে কথাবার্তা বলছি। সো এভরিওয়ান অ্যাগ্রিজ, ইনফ্যাক্ট চ্যাট জিপিটি অলসো অ্যাগ্রিজ যে 2 এবং 3 অ্যান্সার হবে। ঠিক আছে? সো যে যা বলুক, এরকম টাইপের এমসিকিউ তোমাদের জন্য কিন্তু ভেরি রেলেভেন্ট, বুঝতেই পারতেছো। ঠিক আছে? এবং এরকম টাইপের এমসিকিউ ভুল হয় কিন্তু। আচ্ছা আমাকে আরেকটা কথা বলো তো, একটা ইকুয়েশন লিখলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি কয়টা? এখানে কয়টা কোয়ান্টিটি আছে? এই, হ্যাঁ, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিতে কি কি? ভি আর ইউ ভেলোসিটি বুঝায়। সো হ্যাঁ, ভি এবং ইউ মিলে একটা কোয়ান্টিটি, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন একটা, আর টাইম একটা। আচ্ছা এখানে টার্ম কয়টা? এই ইকুয়েশনে টার্ম কয়টা? 3টা। হুমায়রা, এই ইকুয়েশনে টার্ম কয়টা? 3টা। এই ইকুয়েশনে টার্ম 3টা কে কে? একটা ভি, একটা ইউ, আর একটা এটি। ভি একটা, ইউ একটা, এ টার্ম। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে মনে করে দেখো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে ডিফারেন্ট ডিফারেন্ট টার্মের মাঝখানে প্লাস আর মাইনাস দিয়ে আইদার ইকুয়েশন বানায় আর নাইলে ইনইকুয়ালিটি বানায়, মনে আছে? এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ক্লাস 8-এ পড়লে এগুলো এমসিকিউতে আসে। ঠিক আছে? এই জন্য ভাবি জাস্ট মনে করাচ্ছে। আচ্ছা আরেকটা জিনিস কি মনে আসলো, ও তোমরা কি ডিমেনশন ইকুয়েশন পড়ছো? ভুলে গেছো বাট পড়ছিলাম, মনে আছে? আচ্ছা, তোমাদের ডায়নামিক্সে আমি কয়দিন আগে একটা ফর্মুলা দেখাইছিলাম, এস টি ইজ ইকুয়ালস টু কত যেটা ছিল, ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t - 1, মনে আছে? এটা ছিল টি সেকেন্ডে, 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ক্রস করে, তাই? যখন এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেন লিখছিলাম, আমি একটা কোয়েশ্চেন সবার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম যে ভাইয়া, আমরা তো ছোটবেলায় ডিমেনশন ইকুয়েশন পড়ছি বা আমরা এটা জানি যে মাছের সাথে গরু যোগ করা যায় না, কিন্তু এই যে এখানে এস, এস এর ইউনিট কি? এখানে ইউ, ইউ এর ইউনিট কি? মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এইটা আর এইটা, এই দুইটা টার্মের জন্য আলাদা আলাদা ইউনিট হয়ে গেল না? একই ইকুয়েশন এটা যোগ বিয়োগ আকারে আছে কেমনে?
আচ্ছা, আমরা নর্মালি, আচ্ছা ঠিক আছে, তুমি এস ইকুয়ালস টু ওই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা মনে আছে? এই এস এর ইউনিট কত? এই ইউটির ইউনিট কত? মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড বা মিটার, তাই না? এই হাফ এটি স্কোয়ার ইউনিট কত? এ এর জন্য ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি এর জন্য আরেকটা সেকেন্ড স্কোয়ার, তাহলে এটার ইউনিট কত? মিটার। এটারও মিটার, এটারও মিটার, এটারও মিটার। আচ্ছা আবার আসো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস, আসো, ভি স্কোয়ার ইউনিট কত? মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এটারও তো একই। এটার কত? মিটার স্কোয়ার। বুঝতে পারছো? আসো, দুনিয়ার সব থেকে বিখ্যাত সূত্র, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। ই এর ইউনিট কত? বলো। জুল। জুল অথবা নিউটন মিটার বলা যায়। ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট। এই এম কি? মাস, কিলোগ্রাম, তাই না? সি স্কোয়ার মানে কি? মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার, ব্যাপারটা এরকম না? তাহলে আমি কি বলতে পারি? মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, এরকম বলতে পারি কথাটাকে। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার কি নিউটন না? আর এটা মিটার না? তাহলে বোথ সাইড ইকুয়েশনের কি সবগুলা টার্ম কি একই ইউনিট সিস্টেমে আছে না? দেন যখন আমরা টি সেকেন্ডের ফর্মুলা লিখাইছি, পড়াইছি, অঙ্ক করাইছি, একজনও কিন্তু কোয়েশ্চেন করো নাই, কারো মাথায় আসে নাই যে ভাইয়া এস এর ইউনিট কি দেই, এই ইউ এর ইউনিট কি দেই। তাহলে কেমনে হইলো ভাইয়া? মিলছে? মিলছে? মিলে তো নাই। কিন্তু এটা কিন্তু ইকুয়েশন হিসেবে ইউজ করি, করি না? কেমনে করি? এখানে কথা হচ্ছে, এই যে ইউ দেখতেছো না, এই ইউ এর দেখতে ইউ হইলেও ওর ইউনিট মিটার পার সেকেন্ড না। এটাই তো কথা, এটা কোন ইউ? যেতে হবে আমাদের কোন ইউ। এখন এই ইউ কিভাবে আসে মনে করে দেখো। একটা ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বলছিলাম পরবর্তীতে এই অবজেক্টটা এস প্রাইম দূরত্ব অতিক্রম করছে, কিন্তু সে টাইম পাইছে কতটুকু? টি মাইনাস ওয়ান সেকেন্ড, তাই না? এই এক সেকেন্ডের গ্যাপ বের করার জন্যই কি আমি তারপর হচ্ছে গিয়ে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করছি না? যখন তুমি এটাকে ইউটি বলতেছো, এখান থেকে তুমি বিয়োগ করতেছো এই রাশিটা না? এই যে ইউ টি, এটা এই যে এখানে একটা মাইনাস আর মাইনাস মাইনাস, এটা কি প্লাস হয়ে যাবে না? এরকম হয় না? এখন এই পুরা সমীকরণটা চিন্তা করো, এটা যে ইউটি, এই ইউটি এর ইউনিট কি? মিটার। কোন সন্দেহ আছে? আর এই ইউ এর সাথে একটা গুণাকারে ওয়ান আছে না? ওই ওয়ানের ইউনিট কি? সেকেন্ড। ইউ এর সাথে ওয়ান সেকেন্ড গুণ করছো, এই ইউটা কখনোই, এই যে সূত্রে যে ইউ, এটা তার আদিবেগ না। তার আদিবেগে এক সেকেন্ড গতিশীল থাকলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতো, সেই দূরত্বটা হচ্ছে এইটা। দেখতে ইউ, কিন্তু তার মাত্রা, তার ডিমেনশন এলটি ইনভার্স ওয়ান। আমি কি বুঝাইতে পারছি? এত ডিটেলস এই জন্য করলাম কারণ যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা আছে ডায়নামিক্স, পরীক্ষা এরকম টাইপের ইকুয়েশনস পাইতে পারো যে এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ টু টি ইন্টু মাইনাস ওয়ান। এই ইউ এর ডিমেনশন কত এখানে, বা ইউ এর মধ্যে লেন্থের ডিমেনশন কত? এখানে ইউ এর জন্য কত? এল। এল টি ইনভার্স ওয়ান না। মাহিন, ব্যাপারটা কি বুঝতে পারছো? তুমি কি এমনি এই ফর্মুলাটা দেখছো আগে? এস ইকুয়ালস টু ইউটি দেখো নাই? মানে এই ফর্মুলাটা কিভাবে হয়, ধরো মনে করো একটা অবজেক্ট টোটাল এস দূরত্ব অতিক্রম করতে টি সেকেন্ড সময় নিছে, আদিবেগ অ্যাক্সিলারেশন দেওয়া আছে। আমি যদি একই অবজেক্টকে এক সেকেন্ড কম দেই, ও আর একটু কম দূরত্ব অতিক্রম করবে না? এই এক সেকেন্ড কম মানে ও টি মাইনাস ওয়ান সেকেন্ড, রাইট? তাহলে এই উপরের ডিস্টেন্স থেকে নিচের ডিস্টেন্সটা বাদ দিলে আমি যে গ্যাপটা পাবো, এটা আমি বলতে পারি না যে লাস্ট ওয়ান সেকেন্ডেও এতটুকু ডিস্টেন্স ক্রস করছে? এইটার ফর্মুলা হচ্ছে এটা, এসটি, যে টিথ এক সেকেন্ডে, লাইক ফিফথ সেকেন্ডে কতটুকু গেছে, সিক্স সেকেন্ডে কতটুকু গেছে, ওই রকম ফর্মুলা ইউজ করার জন্য আমরা এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান ইউজ করি। আচ্ছা, পিরিয়ডিক মোশনে একটা জিনিস খালি মাথায় রাখবা। তোমাদের যে পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা আছে, এটা যখন আমরা শুরু করব একদম প্রপারলি আরো ভালো মতো বুঝবো, বাট আবার যেহেতু পরীক্ষা একটা ক্র্যাশ কোর্স টাইপের জিনিস দিয়ে দেয়, ঠিক আছে? পিরিয়ডিক মোশন এবং হুকস লর মধ্যে ডিফারেন্স অলমোস্ট নাই বললেই চলে। কেন? হুকস লতে কি বলে? হুকস লতে বলে তুমি একটা অবজেক্টের উপর ডিফর্মিং ফোর্স দিছো, এর জন্য তার স্ট্রেস ডেভেলপ করছে। তুমি যত বেশি ওকে মানে ডিফর্ম করবা, তত বেশি সে স্ট্রেস
ভেতরে ক্রিয়েট করবে, বাট অবশ্যই ইলাস্টিক লিমিটের মধ্যে। ইলাস্টিসিটির মধ্যে ইলাস্টিক লিমিট বলে একটা ধারণা আছে। ও ম্যাক্সিমাম একটা যারা যারা ইলাস্টিক বডি বলতে কি বুঝি এটা কি জানি? ইলাস্টিক বডি বলতে বুঝি আমার কাছে একটা অবজেক্ট আছে, অবজেক্টের উপর তুমি এক্সটার্নাল ফোর্স দিছো, এক্সটার্নাল ফোর্সের জন্য ওর আকারে সেই একটা ডিফরমেশন আসছে। এটা ভচকায়ও যেতে পারে, লম্বাও হতে পারে, কিছু একটা হয়েছে, রাইট? বাট তুমি যখনই ওই ফোর্সটাকে, যেই ফোর্সটাকে দিছিলা অরিজিনালি, তুমি সেই ফোর্সটাকে গায়েব করে দিছো, ও আবার নিজের মতো করে আগের শেপে পারফেক্টলি ব্যাক করবে উইদাউট কিপিং এনি সাইন অফ ডিফরমেশন। এই ধরনের অবজেক্টকে আমরা বলি ইলাস্টিক বডিজ বা ইলাস্টিক অবজেক্ট। কেন ইলাস্টিসিটিটা গ্রো করে এটা পরে আসি, বাট ইলাস্টিসিটিটা কিভাবে কাজ করে সেটা বলি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসে, এখন আরেকবার রিপিট করছি, এটা পুরোপুরি ডিপেন্ড করে আমি অ্যাটমিক স্ট্রাকচারকে কিভাবে ডিফাইন করতেছি তার উপর। এখন অ্যাটমিক স্ট্রাকচারকে ডিফাইন করার জন্য অনেক মডেল আছে, লাইক মেটালিক বন্ডকে এক্সপ্লেন করার জন্য এক ধরনের মডেল আছে, তারপর আয়নিক বন্ডসকে এক্সপ্লেন করার জন্য এক ধরনের মডেল আছে, কোভ্যালেন্ট বন্ডস আছে, ভ্যান্ডার ওয়ালস বন্ডস আছে, অনেক রকম বন্ডস আছে, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না? ওই ডিটেলস আমি যাব না। বাট তুমি যদি চিন্তা করো যে এটা একটা অ্যাটম, এবং এই অ্যাটম যেই বন্ড দিয়ে তার আশেপাশের অ্যাটমগুলোর সাথে কানেক্টেড, সেই বন্ডগুলো দেখতে এক একটা স্প্রিং। এরকম চিন্তা করো যে প্রত্যেকটা বন্ডই আসলে কি এক একটা স্প্রিং। তাহলে যেটা হবে, মনে করো তুমি হচ্ছে গিয়ে এই যে আমার স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের তুমি তো পুরো স্ট্রাকচারে একবারে ফোর্স দিবা না, দিবা তুমি স্ট্রাকচারের যে কোনো একটা পয়েন্টে টাচ করে টান দিবা বা ধাক্কা দিবা। তো ধরো তুমি এই লেয়ার অফ অ্যাটম গুলো যেখানে আছে সেখানে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো। তো এই ফোর্সটা তুমি যদি অ্যাপ্লাই করো তখন যেটা হয়, যেহেতু এটা স্প্রিং, এটা স্ট্রেচেবল, সি ও ও এই অ্যাটম আর এই অ্যাটমের মাঝখানে এতক্ষণ পর্যন্ত ও একটা অপটিমাম ডিস্টেন্স আর নট মেনটেন করতো, যেটা ও ইকুইলিব্রিয়ামে মেইনটেইন সবসময় করতে চায়। সবসময় চায়, পারে কি পারে না পরের কথা, বাট সে চায়। কেন চায়? কারণ ওর অ্যাটমিক বন্ড বা মানে ওর আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, ভ্যান ডার ওয়াল বন্ড সবাই মিলে ওকে এরকম একটা স্টেবল সিনারিওতে রাখছে। তোমার এক্সটার্নাল ফোর্স কি করছে? সেই ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করছে। এই ডিস্টারবেন্সের এগেইনস্টে এই অবজেক্টটা এখন কি করবে? একটা রেজিস্ট্যান্ট ফোর্স অপোজিট দিকে ক্রিয়েট করবে। কোন অপোজিট? যেই দিকে তুমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছ তার অপোজিট দিকে কে ক্রিয়েট করবে? তুমি যে স্ট্রাকচারকে ফোর্স দিচ্ছ না, সেই স্ট্রাকচার নিজে তার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ধরে রাখার জন্য, সে একরকম থাকার জন্য এই ফোর্সটাকে ডেভেলপ করে। বুঝাইতে পারছি? দিস ইজ হোয়াট উই কল অ্যাজ স্ট্রেস। ওই ফোর্সটা ওভার ইউনিট এরিয়া, এটাই হচ্ছে আমার জন্য স্ট্রেস। আচ্ছা, এখন হুকস লতে এই ইলাস্টিসিটির রিজনিংটা পরবর্তীতে অ্যাটমিক স্ট্রাকচার দিয়ে এক্সপ্লেইন করছে, ওই যে এটাকে বলে স্প্রিং বল অ্যাটমিক স্ট্রাকচার মডেল, মানে স্প্রিং বল অ্যাটমিক স্ট্রাকচার মডেল। ঠিক আছে, এটা একটু দেখে নিও, বই একবার পড়লেই বুঝতে পারবে, একটা গ্রাফও আছে। বাট এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট বোঝাটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমার এই যে দুইটা অ্যাটম আছে এদের মধ্যে যে আর নট ডিস্টেন্সটা আছে, এই আর নট ডিস্টেন্সটা বাড়তেও পারবে না, কমতেও পারবে না। কমাই দিলে সে বাইরে আর নট হওয়া ট্রাই করবে, বাড়াই দিলে সে কইমা আর নট হওয়া ট্রাই করবে। কে করবে? বন্ডগুলা নিজে, ওদের স্টেবিলিটি রক্ষা করার জন্য। বুঝাতে পারছি? এই জন্য অবজেক্টের ভিতরে ওর ওর ম্যাটেরিয়ালের মধ্যে ভিতর থেকে যেই রেজিস্টিং ফোর্সটা আসে সেটাই হচ্ছে আমাদের জন্য স্ট্রেস। আর ও আমার ডিফর্মিং ফোর্সের জন্য যতটুকু বাইটা গেছে, যে ভচকায় গেছে না, এই ডিফরমেশনটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রেন। দ্যাটস ইট। সো তুমি যত বেশি চাপ দিবা তত বেশি ভচকাবে, এবং যত বেশি ভচকাবে তত বেশি সে রেজিস্টিং ফোর্স ডেভেলপ করবে, বাট অবশ্যই উইদিন দ্য ইলাস্টিক লিমিট। ইলাস্টিক লিমিটের বাইরে গেলে গা ও আর ওটাকে রেজিস্ট করতে পারে না, ওর একটা ফ্যাটিগ চলে আসে, ও আর আগের মতো পুরাপুরি রিভার্ট ব্যাক করতে পারে না। আর আরেকটা আছে যেটাকে আমরা ব্রেকিং পয়েন্ট বলি। যদি ব্রেকিং, হ্যাঁ, ইলাস্টিক পয়েন্ট, ইলাস্টিক লিমিট হচ্ছে যেই পয়েন্টের বাইরে ফোর্স দিলেও আর ইলাস্টিক থাকে না, মানে ফুললি ব্যাক করে না, রিকভার করে বাট পুরোপুরি না, কিছুটাকু ডিফরমেশন সে রেখে দেয়। ইলাস্টিক লিমিটের ডেফিনেশনে লিখতে পারো, ইটস দ্যাট লিমিট যেটা হচ্ছে গিয়ে যে যার বেশি ফোর্স অ্যাপ্লাই করলে ও আর পুরাপুরি ডিফরমেশনকে রিভার্ট ব্যাক করে না, কিছু ডিফরমেশন সে রিটেইন করে। ইলাস্টিক লিমিট হচ্ছে ওই লিমিট, ম্যাক্সিমাম যেই ফোর্স দিলে ও ওর ফুল ডিফরমেশন রিভার্ট ব্যাক করবে, যেই ফোর্স এক্সিড করলে ও আর ফুল ডিফরমেশন রিভার্ট করবে না, কিছুটুকু ডিফরমেশন সে রিটেইন করবে। ওই লিমিটটা হচ্ছে ইলাস্টিক লিমিট।
আরেকটা হচ্ছে ব্রেকিং পয়েন্ট। ব্রেকিং পয়েন্ট হচ্ছে সেই লিমিট, সেই ফোর্স, যেই ফোর্সের জন্য অবজেক্ট টোটালি ভাঙ্গা যায় বা ছিঁড়ে যায়। এটাকে এই জন্য ব্রেকিং, মানে ব্রেকিং পয়েন্ট বলে বা ব্রেকডাউন পয়েন্ট বলে, ঠিক আছে, বা রাপচার পয়েন্টও বলে। মানে তুমি চিন্তা করো, গিটার বাজাও কেউ, গিটার উকুলেলে, ইফ ইউ স্ট্রাইক ইট হার্ড এনাফ, অনেক সময় তার ছিঁড়ে যায়। ওই যে তার ছিঁড়ে যেতেছে, ইলাস্টিক লিমিট পার হয়ে কখন ডিসটিউন হয় জানো? ইলাস্টিক লিমিট যখন ক্রস করে ফেলছো, তখন ওই তারকে আর জীবনে টিউন করতে পারবে না। ওই জীবন ওই আজীবন ওই জন্য ডিসটিউন হয়ে গেছে। তাও ধরো ডিসটিউন দিয়ে অনেকদিন বাজানো যায়, মানে বাজায় বাজায় দেখবে একদিন ডিসটিউন তুম করে ছিঁড়ে গেছে। ওই ছিঁড়ে বিকজ ওই ইলাস্টিক লিমিটও ক্রস করে ও ব্রেকিং পয়েন্টে চলে গেছে। বুঝতে পারছো? ওকে, এনিওয়েজ, সো এই হচ্ছে ইলাস্টিসিটি রিলেটেড যে কমিউনিকেশন গুলো। কিন্তু ইলাস্টিসিটি যেভাবে পারফর্ম করে, এক্স্যাক্টলি একই ওয়েতে তুমি চাইলে ইয়াগুলাকেও ডিফাইন করতে পারে। এটাকে কি বলে, ওই যে স্প্রিং এর ইকুয়েশনটা। এখন দেখো, স্প্রিং এর জন্য যদি বলি পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশনের জন্য দেখো, এই হচ্ছে মনে করো একটা স্প্রিং। এই স্প্রিং এর উপর তুমি বাইরে থেকে একটা ফোর্স দিছো এফ, ওকে, দিস ইজ ইয়োর এক্স ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস ফোর্স দেওয়ার আগ পর্যন্ত স্প্রিং এর এটা ছিল, মানে এই পজিশন ছিল ওর নর্মাল পজিশন, ঠিক আছে। তুমি যখনই ফোর্স দিছো, ও কি করছে, এক্সপ্যান্ড করছে এই পর্যন্ত। সো ধরো এই হচ্ছে কি আমার স্প্রিং এর এক্সপ্যানশন এক্স বলতে পারি। এখন তোমরা কি কখনো খেয়াল করে দেখছো যে স্প্রিং কে তুমি যত ফার্দার টান দিচ্ছ, আস্তে আস্তে তোমার ফোর্সের অ্যামাউন্ট বাড়াইতে হইতেছে? কমে তো না, উল্টা বাড়াইতে হইতেছে। দ্যাট মিনস তুমি যত অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট করতে চাও, এক্সপেরিমেন্টেশন টেলস আস, এটা টোটালি এক্সপেরিমেন্টেশন টেলস আস, আমি যত বেশি ডিসপ্লেসমেন্ট আনতে যাব তত বেশি আমাকে ফোর্স দিতে হবে। বাট এখানে আমরা যখন রিলেশনশিপটা ডেভেলপ করি, আমরা বলি এই ফোর্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। কেন মাইনাস এক্স? বিকজ এই ফোর্সটা আমি দিচ্ছি বাইরের দিকে, আর স্প্রিং কোন দিকে দিচ্ছে, অপোজিট দিকে। আমি কি আমার এই স্প্রিংটাকে তার স্প্রিং ফোর্সের অপোজিটে টাইনা নিয়ে আসতেছি না? সো দিস ইজ আ ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য ফোর্স, নেগেটিভ ওয়ার্ক ডান না সেটা, উইচ ইজ, এবং ভেক্টর সাইন দিয়েও তুমি যদি চিন্তা করো, তুমি টানতেছে তো সামনে, বাট স্প্রিং তো সামনে টানতেছে না, স্প্রিং কি করতেছে, অপোজিট দিকে রেজিস্ট্যান্স দিচ্ছে। স্প্রিং নিজে সরতেছে কোন দিকে, ডানে, ও ফোর্স দিচ্ছে কোন দিকে, বামে। দিস ইজ বাই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের মধ্যে যে অপোজিং সিগনেচারটা, সেটাকে আমরা এভাবে মাইনাস দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে। এখন তুমি যদি এইখানে মানে ধরো ইকুয়েশন বসাইতে চাও এবং এটাকে শুধু স্কেলার হিসেবে চিন্তা করতে চাও, স্কেলার হিসেবে মানে মানে জাস্ট আমি ওর ম্যাগনিটিউড নিয়ে চিন্তা করবো, ডিরেকশন না, তখন আমি এফ এর জায়গায় মানে ওই মানে ইয়াটা উঠাই দিব, মাইনাসটা উঠাই দিব, এবং এফ ইকুয়ালস টু কে এক্স, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু দেখতে পাচ্ছ নিউটন পার মিটার হবে এখানে, তাই না? এখন এই স্প্রিং কনস্ট্যান্টের একটা আবার ভ্যালু আছে, ভ্যালু আছে, এই ভ্যালুটা আমি তোমাদের একটু দেখাই। বাট বিফোর গোয়িং দেয়ার, তোমাদের কি কারো মনে আছে এই ফর্মুলাটা, একটু বলো তো আমাকে। হুম, 9-10-এ ট্রিগোনোমেট্রি, পাহাড়ের হাইট ট্রিগোনোমেট্রিতে এস ইকুয়ালস টু আর থিটা দিয়ে, মনে আছে? তোমাকে রোডের রেডিয়াস দেওয়া থাকতো, হাবিজাবি, মনে নাই, অনেকেরই মনে নাই, বাট যাই হোক, এস ইকুয়ালস টু আর থিটা হচ্ছে বেসিক্যালি একটা ইকুয়েশন, যে ইকুয়েশনে একই সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এবং লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কানেক্টেড। এস দেখতেছো না, এসটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, থিটা দেখতেছো না, থিটাটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা পরবর্তীতে আসবে। এনিওয়েজ, ওইটা আমাদের আসলে এখনকার মূল কনসেপ্ট না, বাট মূল কনসেপ্ট হচ্ছে তুমি যদি এখন এই ইকুয়েশনটাকে একবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে বাম পাশে আসবে ডি ডিটি অফ এস। টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা মানে টি এর রেসপেক্টে এস কতবার আসলে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা বের করা, তাই না? এটাকে আমরা কি ভেলোসিটি বলি না? এখন তুমি চিন্তা করো, তুমি যদি একটা সার্টেন রেডিয়াস সবসময় মেনটেন করে চারপাশে ঘুরতে থাকো, তাহলে তুমি ওই সেন্টারে আস্তে আস্তে তোমার অ্যাঙ্গেলের অ্যামাউন্ট কি বাড়াচ্ছ না? চিন্তা করে দেখো। এবং তুমি যত এরকম ঘুরতেছো, তোমার সার্কামফিয়ারেন্সও কি বাড়তেছে না? অ্যাঙ্গেলও বাড়তেছে, সার্কামফিয়ারেন্সও বাড়তেছে, বাট তোমার রেডিয়াস সবসময় কি আছে, কনস্ট্যান্ট আছে। বলতে পারি, আমি কি বলতে পারি, উইথ রেসপেক্ট টু টাইম ইয়োর এস ইজ ভ্যারিয়েবল, ইয়োর থিটা ইজ ভ্যারিয়েবল, বাট আর রিমেইনস কনস্ট্যান্ট। সো এই যে আর, সে হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে, আবার এখানে হবে ডিডিটি অফ থিটা। বলতে পারি এই যে ডিডিটি অফ থিটা, এটাকে আমরা বলি হচ্ছে ওমেগা, কি বলি,
ওমেগাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি, দ্য রেট অফ চেঞ্জ অফ নন ইউনিফর্ম, না, the rate of change of angular displacement with respect to time is called angular frequency অথবা angular velocity, যেটাই বলি না কেন। ঠিক আছে? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে এইখানে? সো এখান থেকে আমি বলতে পারি যে v ইজ ইকুয়ালস টু আলটিমেটলি কতটুকু আসতেছে, আর ওমেগা। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, এখন মানে ইলাস্টিসিটি, জি অবশ্যই আগের পেজে। এখানে মাইনাস আমরা দিতেও পারি, নাও দিতে পারি, বিকজ আমি এটাকে আসলে শুধুমাত্র ইকুয়েশন হিসেবে তার স্কেলার ভ্যালু নিয়ে চিন্তা করতেছি। তো স্কেলার ভ্যালু নিয়ে যখন চিন্তা করছি তখন মাইনাস দরকার নাই, স্কেলার ভ্যালু নেই, বিকজ আমি তখন এফ কে বলবো রেজিস্টিভ ফোর্স বা রেজিস্টিং ফোর্স। এখন রেজিস্টিং ফোর্সকে আবার মাইনাস দিয়ে বললে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস। বুঝতে পারছি? এখন এই যে ফোর্স, এই ফোর্স ইকুয়ালস তুমি বলতে পারো এম এ। এই যে ফোর্স, এই ফোর্স ইকুয়ালস টু কে এম এ বলা যায় না? কারো কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? ওকে, ইকুয়ালস টু কে এক্স। বলা যায়, এটুকু বলা যায় না? এখন তোমরা এতটুকু নিশ্চয়ই জানো যে ভেলোসিটিকে আমরা বলি ডি ডিটি অফ এক্স, বলি? কোনো কনফিউশন আছে? এক্সিলারেশনকে আমি কি বলি আমরা? ডি ডিটি অফ ভেলোসিটি, বলি না? এই ভি এর ইকুয়েশন যদি আমি আবার এখানে বসাই তাহলে ডি ডিটি অফ আবারও ডি ডিটি অফ এক্স, তাই আসে না? এটাকে এক ধরনের নোটেশন দিয়ে লেখা হয়, আমি আগেও বলছিলাম দুইবার বা ডাবল ডেরিভেটিভ করা মানে স্কোয়ার হয়ে যাওয়া। সো ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স হয়ে যায়। সো এক্সিলারেশনকে আমি বলতে পারি না যে পজিশনের ডাবল ডেরিভেটিভ? তুমি যদি ওই মানটা এখন এক্সিলারেশন এর জায়গায় বসায় দাও, তুমি পাচ্ছ ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স। ওকে, কোনো কনফিউশন আছে এখানে? কোনো প্রশ্ন আছে? না। এখন একটু আগে যেটা আমাকে বলতেছিলা, ওই যে ইফাত বলতেছিল, আমরা যদি এখানে নেগেটিভ সাইনটা কন্টিনিউ করি, বিকজ এক্সিলারেশন মানে আমি আসলে দেখতে চাই যে এই প্রপার ভেক্টর ইকুয়েশনটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে আমি এইটাকে বাম পাশে নিয়ে এসে কে এক্স ইকুয়ালস টু জিরো বলতে পারি। কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? এখন দেখো এই এম, মাস, মাস অফ ইওর অবজেক্ট, মাস অফ ইওর স্প্রিং, যতই টানাটানি করো ভেঙে ছিঁড়ে না গেলে মাস চেঞ্জ হবে? মাস কনস্ট্যান্ট না? এবং এই স্প্রিং কনস্ট্যান্টও কি একটা কনস্ট্যান্ট না? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? না। আমি তাহলে পুরা সমীকরণটাকে যদি মাস দিয়ে ডিভাইড করে দেই, আমি কি তাহলে এরকম পাচ্ছি না? পাচ্ছি? এই যে কে বাই এম, এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। এই কে বাই এম কে কি বলা হয়? ওমেগা স্কোয়ার। এখন কে বাই এম কেন ওমেগা স্কোয়ার সেটারও একটা এক্সপ্লেনেশন আছে, একটু আমাকে সময় দাও আমি দেখাই। একটু আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাইলাম যে এস ইজ ইকুয়ালস টু আর থিটা, এখান থেকে আমরা পাইলাম ভি ইজ ইকুয়ালস টু আর ওমেগা, পাইলাম না? এটুকু নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? না। একটু দাঁড়াও, আমাকে সময় দাও। অবশ্য এটার যে প্রুফ আছে, মানে ভি ইজ ইকুয়ালস টু, দাঁড়াও, আমি চিন্তা করতেছি তোমাদের তো আমি মনে হয় ইয়াটা করাই নাই, কি বলে এটাকে, রোটেশনাল বা সার্কুলার ভেলোসিটি, এটা করাই নাই, করাইছি? এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা। আচ্ছা, চলো তাহলে আমরা একটু এটা আগে দেখি, 10 মিনিট লাগবে। আমরা কাকে বলি, রোটেশনাল ভেলোসিটি কখন বলি?
সার্কুলার মোশন, সোজা কথা, সার্কুলার মোশন কখন বলি? যখন হচ্ছে সার্কুলার পাথ ফলো করে, তাই না? সার্কুলার মোশনকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন আর একটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। নন ইউনিফর্মটা একটু কমপ্লেক্স, ওটাতে পরে আসি আমরা। যদি আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের কথা বলি, তাহলে আমাকে চিন্তা করতে হবে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা এরকম একটা সার্কুলার পাথে ঘুরে বেড়াচ্ছে। ধরে নাও সার্কুলার পাথে যখন ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো পয়েন্ট থেকে সে ঘোরা শুরু করছে। আমি ইমাজিন করি যে এটা হচ্ছে আমাদের জন্য সেই সার্কুলার পাথের সেন্টার। যদি এটা সেন্টার হয় বা অরিজিন হয়, এবং আমি যদি ধরে নেই যে ও যাত্রা যখন শুরু করছে, জার্নির একদম স্টার্টিং এ ও এ পয়েন্টে ছিল, আমি কি বলতে পারি যে ও এ হচ্ছে আমার এই অবজেক্টের জন্য ইনিশিয়াল পজিশন ভেক্টর? অবশ্যই বলা যায়। আমি ধরে কিছুক্ষণ পর আমার অবজেক্টটা ও এ থেকে ও বি তে ঘুরে চলে আসলো, ঠিক আছে? তাহলে ও বি হচ্ছে এখন তার জন্য ফাইনাল পজিশন ভেক্টর। এটা নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন নাই, আছে? না। আমি যদি এখন বি থেকে ও এ লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, ড্র তো আমি করতেই পারি, পারি না? এখন এই ড্রটা করার জন্য আমার কাছে এন বি একটা লেন্থ আসলো না? আমি কি বলতে পারি এই এন বি লেন্থটা আমার রোটেটিং পার্টিকেলটা ওয়াই এক্সিস বরাবর যতটুকু ভার্টিক্যাল হাইট গেইন করছে সেই পাথটা বলা যায়? এন বি তাহলে আমাদের জন্য কি একটা ডিসপ্লেসমেন্ট, এবং লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলা যায়? এখন ট্রায়াঙ্গেল বি ও এন এর মধ্যে যদি এই থিটাটাকে আমি ভেরি ইনফিনিটেসিমাল চিন্তা না করি, তাহলে আমি এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু কি বলবো বলতো? এন বি ডিভাইডেড বাই ও বি বলতে পারি। এই এন বি এর ভ্যালুটাকে আমি বললাম মনে করো ওয়াই, আর ও বি এর ভ্যালু তো আমাদের জন্য কি? রেডিয়াস আর। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমি এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা পাবো এই কমিউনিকেশনটা? কোনো কনফিউশন আছে? আমি যদি এখন বলি এ থেকে বি পর্যন্ত আমার অবজেক্টটা যে ঘুরে গেছে, এই টোটাল টাইমে তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা, এই অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল সবসময় কনস্ট্যান্ট, চেঞ্জ হয় নাই। তাহলে আমি ওই যে ইউনিফর্ম ভেলোসিটি এস ইকুয়ালস টু ভিটি এর মতো বলতে পারবো ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যাওয়ার জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইকুয়ালস টু হচ্ছে ওমেগা টি। বলা যায়? কারো কোনো কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে এই ওয়াই ইকুয়ালস টু আমি কি বলতে পারি? আর সাইন ওমেগা। কোনো কনফিউশন আছে? কারো কোনো প্রশ্ন আছে এইটুকু নিয়ে? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, এই যে ওয়াই পাইছো, এই ওয়াইটা কার ভেলোসিটি, মানে সরি কার ডিসপ্লেসমেন্ট? পার্টিকেলের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলা যায়? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। আমি যদি এখন এটাকে একবার ডি ডিটি অফ ওয়াই করি, তাহলে আমি পার্টিকেলের লিনিয়ার ভেলোসিটি পাবো। পার্টিকেলের লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পার্টিকেলের লিনিয়ার ভেলোসিটি পাওয়া যায়, পাওয়া যায় না? তাহলে আমি বাম পাশে কি লিখতে পারবো? ভি। এই আর জিনিস সবসময় কি ডিফারেন্সিয়েশনের বাইরে, এটা আমরা জানি। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস কজ। সাইনকে ডিফারেন্সিয়েট করলে সবসময় কি হয়? তাহলে আমি মাইনাস আর বসাইলাম, কজ লিখে ফেললাম, ঠিক আছে? আর কজ থিটা মানে থিটার জায়গায় কত বসাবো আমরা? ওমেগা টি। এখানে আবার কথা আছে একটা জিনিস, যে ওমেগা টিকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে আমাদেরকে, এটাকে আমরা গফ ফাংশন বলি বা ওই কনজুগেট ফাংশন বলি, হ্যাঁ? সো ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ওমেগা আসবে না? কারণ ওমেগা আর টি এটাকে যদি ডিডিটি করি, তাহলে টি টি চলে যায়, শুধু ওমেগা থাকে, রাইট? ওই ওমেগাটা কই লিখবো? আমি বাইরে কোথাও লিখবো। সো আমি যদি এটাকে একটা কোএফিসিয়েন্ট হিসেবে সামনে লিখি, মাইনাস ওমেগা আর এত বলা যায়। এখান থেকে আমি ভেলোসিটি পাইছি না? তুমি এই ভেলোসিটিটাকে আরেকবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলো, কি পাই যাবা? এক্সিলারেশন পাই যাবা। এটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে? না। এখন তুমি যদি এক্সিলারেশন পাইতে চাও, ভালো মতো খেয়াল করো, কসকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? সাইন। সাইনকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কস, বাট কসকে ডিফারেন্সিয়েট করলে শুধু সাইন। সো এখানে মাইনাস কিন্তু কন্টিনিউ করতেছে, করতেছে না? ওমেগা আর আগের মতো আছে না? কজ হয়ে গেল কি? সাইন ওমেগা টি। আর ওই এই ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করার জন্য আরটা ওমেগা বাইরে হবে না? ওই ওমেগা কই বাইরে চলে আসবে? এখন দেখো এই যে আর সাইন ওমেগা টি, এটাই কি ওয়াই না? আমি কি এই ওয়াই এর মানটা এখানে বসাতে পারি না? বাম পাশে এটাকে কি লিখতে পারি আমি? এক্সিলারেশন এ বলতে পারি, ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার, এটাকে কি বলতে পারি? ওয়াই। এখন একটা জিনিস চিন্তা করো, আমি এইটা ওয়াই এক্সিস বলছি, দ্যাটস ওয়াই ওয়াই। আমি যদি শুরুতে এই ভ্যালু এইটাকে এক্স বলতাম, তাহলে এটা কি এক্স হইতো না? আমি কি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? তাহলে আমি এখানে এই এক্সিলারেশন ইকুয়ালস টু কি মাইনাস ওমেগা স্কয়ার এক্স পাইলাম না? আমি যদি এখন এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স এর বোথ সাইডে মাস দিয়ে গুণ করে দেই, বাম পাশে কি আসে? এম এ।
ডান পাশে কি আসে? মাইনাস এম ওমেগা স্কোয়ার এক্স। এই এম এ মানে কি? এফ। স্প্রিং এর জন্য যদি আমি এটাকে একটা কনস্ট্যান্ট বলি, বলতে পারি না? মাইনাস কে এক্স বলতে পারি। সুতরাং এম ইকুয়ালস টু কত? সরি, এম না, কে ইকুয়ালস টু হচ্ছে এম ওমেগা স্কোয়ার বলতে পারি। কে ইকুয়ালস যদি এম ওমেগা স্কোয়ার হয় তাহলে ওমেগা স্কোয়ার কত? কে বাই এম। বা ওমেগা ইকুয়ালস টু কত? রুট ওভার কে বাই এম। অথবা আবার ওমেগা মানে কত? 2 পাই ডিভাইডেড বাই টি। এটা কি জানো কেন? এটা ভালো কথা, একটা জিনিস মাথায় রাখবা, এইটা তখনই হবে যদি আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকি। কারণ এই যে টি, এই টি এর মান তো টাইম পিরিয়ড, তাই না? টাইম পিরিয়ড কখন কাজ করে? যখন তুমি একটা সার্টেইন টাইম পর পর একই জায়গায় ক্রস করো, তাছাড়া কি টাইম পিরিয়ড হয়? আর ইউনিফর্ম সার্কুলার মোশন হলে অবশ্যই তুমি প্রতি 1 মিনিট পর পর বা 2 মিনিট পর পরই একই জায়গায় ক্রস করবা, তাছাড়া সম্ভব না। বুঝাতে পারছি? কোনো কনফিউশন আছে? এইখান থেকে আমরা এইখানকার অমর সূত্র একটা পাই, টি ইজ ইকুয়ালস টু টুয়াইস বাই রুট ওভার, এটা হচ্ছে একটা স্প্রিংকে নর্মালি টাইনা ছেড়ে দিলে ও যে একটা ইয়া দিবে না, অসিলেশন দিবে না, ওই অসিলেশনের টাইম পিরিয়ডের ফর্মুলা। এবং একটু আগে যে একটা ইকুয়েশনের কথা বললাম, ওই যে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এই যে এখানে এই যে এই কে বাই, এই জন্য এই কে বাই, এই জন্য এই কে বাই এম কে আমরা হচ্ছে ওমেগা স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি, এবং রিপ্লেস করলে এই যে ডি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ আ সিম্পল হারমোনিক মোশন বা অসিলেশন। আমি কি বোঝাতে পারছি? এবং তুমি যদি একটু ক্লোজলি দেখো ঠিকঠাক মতো ঠান্ডা মাথায়, তখন তুমি বুঝবে আসলে যে এইটার সাথে ইলাস্টিসিটির খুব একটা ডিফারেন্স যে আছে, ব্যাপারটা এরকম না। কারণ ইলাস্টিসিটি বা ইলাস্টিক ল, মানে কিছু ম্যাথস এরকমও আছে যে ইলাস্টিসিটি এবং স্প্রিং নিয়ে আমরা আসলে কাজ করতে পারি। ঠিক আছে? বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? তোমাদের সাজেশন কি দিব কালকে যা পরীক্ষায় পড়ে যাবা? দেখো, ঘটনা হচ্ছে তোমরা এর আগেও যে পরীক্ষা দিছো ওখানেও দেখছো যে খুব একটা কঠিন জিনিসপত্র যে কলেজে দিছে এরকম না। হ্যাঁ, তোমাকে এখন তোমার কাছে কঠিন কেন লাগতেছে? কারণ তোমরা আসলে অনেক ইনফরমেশন এখন পড়তেছো এবং ঠিক মতো প্রসেস করতে পারতেছো না। সো বাকি সব কিছু ভুলে যাও, কালকে এক্সামটা জাস্ট দিয়ে আসো আপাতত। আল্লাহ ভরসা। আল্লাহ, আমি আমি আর কিছু বলতে পারতেছি না কারণ আচ্ছা, এত কিছু কর। ওকে, শিওর। সবাই আমাকে, আমি এত মানে আমি জাতির পিতা হয়ে যাচ্ছি দেখা যাচ্ছে। নেক্সট, নেক্সট জাতির পিতা সৈয়দ আল্লাহ। আমি সিলেবাস শেষ করতে পারি নাই। আমিও বাচ্চাদের পড়াই। এনিওয়েজ, আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমি আগে রেকর্ডিংটা অফ করি।